ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। ঈদের রেশ কাটতে না কাটতেই করোনা এবং করোনায় আক্রান্তের সংখ্যা ইত্যাদি সব খবর ছাপিয়ে গত রাত থেকে বাংলাদেশের সব গণমাধ্যম মোটামুটি সরগরম সাংবাদিকতা আক্রান্ত হবার খবরে। আজকে সেই বিষয় নিয়ে নিউজ আওয়ার এক্সট্রা আলোচনা করব। শিরোনাম রেখেছি হেনস্থায় সাংবাদিকতা। আমাদের সঙ্গে স্টুডিওতে সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল আছেন এবং বাংলা ট্রিবিউনের হেড অফ নিউজ মাসুদ কামাল রয়েছেন স্টুডিওতে। আমরা যাদের কাছ থেকে শুনবো, মতামত জানবো, ডক্টর শফিউল আলম ভূঁইয়া রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক, সাংবাদিক শরীফুজ্জামান পিন্টু বাংলা নিউজ মিডিয়া নির্বাহী সম্পাদক, দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি আছেন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজাকেও পেয়েছে আমাদের আজকের প্যানেলে। আমি আগেই বলছিলাম যে খবরটি দিয়ে বাংলাদেশের সকল গণমাধ্যম সরগরম, সেটা অনেকেই ফলো করেছেন, কিন্তু আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে হয়তো নতুন কোনো দর্শক সারাদিনে খোঁজ খবর রাখতে পারেননি, জানেন না কি হয়েছে। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম তার পেশাগত দায়িত্ব পালন করবার জন্যে গতকাল দুপুরের দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি তার তথ্য সংগ্রহের কাজে ছিলেন। আমরা এখনো পর্যন্ত যেটুকু জানি যে তিনি কিছু ডকুমেন্ট জোগাড় করেছিলেন অথবা সেটার ছবি তুলছিলেন। এই অভিযোগে তাকে 6 ঘন্টা আটকে রাখা হয়। তারপর তাকে শাহবাগ থানায় এনে তার বিরুদ্ধে রমনা থানার এডিসি হারুনুর রশিদ যেটা আমাদেরকে জানিয়েছেন যে 3টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধারা 3টি 379, 411 এবং অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের 3-5 ধারা। যেই অপরাধে মামলা করা হয়েছে এই অপরাধে সাংবাদিকতা এবং সাংবাদিকরা প্রায় প্রতিদিনই আসলে গ্রেফতার মামলার মুখোমুখি হতে পারেন, কিন্তু এটা কতটা ডেলিবারেট এবং কতটা হয়রানির জন্য, কতটা সাংবাদিকতাকে স্তব্ধ করার জন্য, সেটাই আমরা শুনবো আজকের আলোচকদের কাছ থেকে। তার আগে আজকের পুরো দিনের খবর অর্থাৎ আপডেটটা জেনে নেই কি হলো রোজিনা ইসলামের। যে সহকর্মীটি একের পর এক তুলে এনেছেন দেশের নানান খাতের দুর্নীতির তথ্যচিত্র, যার অনুসন্ধানী রিপোর্টে দিনের পর দিন নতুন নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার, যিনি চোখের সামনে দেখিয়ে দিয়েছেন স্বাস্থ্য খাত সহ বিভিন্ন সেক্টরের অনিয়ম, তিনি আজ কারাগারে। অপরাধ তথ্য চুরি। সাংবাদিকতার ভাষায় যা সাহসী সাংবাদিকতা, বিশ্বব্যাপী যেটা প্রশংসিত। সেই সহকর্মীটি তথ্য সংগ্রহ করতে গিয়ে 6 ঘন্টা আটক সরকারের প্রশাসনিক প্রাণকেন্দ্রে। নির্যাতনের ভিডিও আর স্থির চিত্র ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই রোজিনা ইসলামের মুক্তি তো চাই হেনস্থাকারীদের বিচারও। এই দাবি নিয়ে মঙ্গলবার বিকেলে প্রথম আলো কার্যালয়ের সামনে সহকর্মীদের মানববন্ধন। প্রথম আলো কর্মীদের পাশে এটিএন নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। দাবি একটাই, সাহসী সাংবাদিকতার পথ রুদ্ধ করা যাবে না। নিয়োগ দুর্নীতি নিয়ে একটা লেখা খুবই আলোচিত হয়েছে, প্রায় সবগুলো রিপোর্টই তার অনেক আলোচিত হয়েছে। আমরা মনে করি আমাদের খুব শক্ত ধারণা এই যে ওই সমস্ত রিপোর্টের কারণে যারা নাকি বিক্ষুব্ধ হয়েছেন বা তাদের আক্রোশের শিকার হয়েছে রোজিনা যে ব্যক্তিগত আক্রোশের শিকার এটি সবাই পরিষ্কার, কারণ রোজিনা অনেকগুলো রিপোর্ট করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে, এবং আমি মনে করি যে আমলাদের দুর্নীতি ঢাকার জন্যই সরকারকে বিভ্রান্ত করে রোজিনার বিরুদ্ধে এই ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধনেও দ্রুত রোজিনা ইসলামের মুক্তি চান সাংবাদিক নেতারা। একই সঙ্গে সাংবাদিকদের এক হয়ে শক্তিশালী প্রতিরোধ করার আহ্বান সবার কণ্ঠেই। রোজিনা ইসলামের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরাও। তাঁরা বলছেন অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীর দুর্নীতি প্রকাশ হয়েছে রোজিনা ইসলামের মতো সাংবাদিকদের সহযোগিতায়। বৃহস্পতিবারের মধ্যে রোজিনা ইসলামের মুক্তি না দিলে সচিবালয়ে ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ মঞ্চ। বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিকেলেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো বুঝতে পারছেন না, আপনি অন্ধকার ঘরে বিড়াল খুঁজে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছেন, এই আমলারা আপনাকে অন্ধ করে রেখেছেন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক মূলবাড়া সুইটির কাছ থেকে শুরুতে প্রথমে প্রতিক্রিয়াটা জানতে চাই। একেবারে মাঠের সাংবাদিক, কাল বিকেল থেকে রোজিনার সঙ্গে সঙ্গ দিয়েছেন, আজকেও তার রিপোর্ট ফাইল করার পাশাপাশি সুইটি এই অ্যাক্টিভিজমটার মধ্যেও ছিলেন। অনেকেই বলছে যে সাংবাদিকতার কণ্ঠরোধ করবার জন্যেই একজন রোজিনা একটা প্রতীকী ছবি এটা করা হলো আসলে। সুইটি বা যারা এখনো এই ইনভেস্টিগেটিভ জার্নালিজম নিয়ে এখনো দৌড়ন, তারা কি এই বার্তাটি পেয়েছেন নাকি এটা থেকে অন্য কোনো সাহস সঞ্চিত হয়েছে? প্রথমত আমরা যে বার্তাটি পেয়েছি, আমি কি বার্তা পেলাম সেটা যেখান থেকে বার্তাটি এসেছে আমি তো সেই বার্তাটি গ্রহণ করিনি। আমি মনে করি যে সাংবাদিক সমাজ তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংবাদিক নেতা, বিভিন্ন গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের যারা কি পয়েন্টে আছেন, প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে এটা কেন করা হয়েছে। এটা কি রোজিনা ইসলামের রিপোর্ট নিয়ে করা হয়েছে, নাকি পুরো সাংবাদিক সমাজকে স্তব্ধ করে দেওয়া যে তোমরা আমাদের এই বিষয় নিয়ে কথা বলবে না। এখন আমরা দেখেছি যে সেক্রেটারিয়েট সাংবাদিক ফোরাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত ইতিবাচক সংবাদ করা থেকে নিজেদেরকে বিরত রেখেছে। আমি এটাকে ইতিবাচক বলবো। কেউ কেউ এটি সমালোচনা করেছেন, তারা বলেছেন যে তাকে প্রশ্ন করা হতে পারতো। আমাদের প্রশ্ন করার কি আছে? আমরা তো দেখতেই পেয়েছি আমাদের সহকর্মীর সঙ্গে কি আচরণ করা হয়েছে। আমাদের সহকর্মীর কোন রিপোর্টটি নিয়ে তারা মামলা করতে পারতো। রোজিনা ইসলাম প্রথম আলোতে গত 15 দিনে যে কয়টি রিপোর্ট করেছে, আমরা তো দেখিনি একটি রিপোর্টের বিরুদ্ধে তারা মামলা করেছেন। তারা তো মামলা করেননি। জনগণ যেটি জানতে চায়, এবং এটাই সাংবাদিকতার নিয়ম। এবং মাঠের সাংবাদিক হিসেবে আমরা মনে করি এটা আমাদেরকে একটা থ্রেট দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। রোজিনার এই রিপোর্টের মাধ্যমে, রোজিনাকে আটক করার মাধ্যমে, এবং রোজিনার উপরে যে অবৈধ কাজ করেছে তারা মামলা দিত, আগেই দিত। তারা যে 6 ঘন্টা আটক রেখেছে, কিসের বলে আটক রেখেছে? আমরা যদি প্রশ্ন করি, আপনি কেন আমাদের সাংবাদিককে 6 ঘন্টা আটক রেখেছেন, কেন আমাদেরকে জানাননি? আমাদেরকে তো তারা জানায়নি। এটা আমরা অবশ্যই, আমি মুন্নিদির সঙ্গে, মুন্নিদি জানতে চাচ্ছেন আমরা যারা মাঠে কাজ করি তাদের স্পিরিটটা কি। তাদের স্পিরিটটা হলো যে এই ঘটনার মধ্য দিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা আরো ব্যাপ্তি লাভ করবে, এটা কোনোভাবেই কমবে না। একদম। অনেক ধন্যবাদ সুইটি। আমি ডক্টর শফিউল আলম ভূঁইয়া, একটু আপনার কাছে জানতে চাই একাডেমিক জায়গা থেকে যে যতটুকু আমি একটু খোঁজ খবর করেছি, যেই ধারায় রোজিনার বিরুদ্ধে যেমন করে মামলা করে, যেমন করে কারাগারে পাঠানো হলো, খুব সুদূর অতীতে আমি এমন কোনো উদাহরণ খুঁজে পাইনি। আমি জানি আপনি এসব নিয়ে খোঁজ খবর করেন। সিক্রেসি, আমাদের নানা রকমের আইন, কোনটা রাষ্ট্রের পক্ষে কোনটা রাষ্ট্রের বিরুদ্ধে, সেগুলো নিয়ে আপনাদের অনেক মতামত থাকে। আমি একটু জানতে চাই ডক্টর শফিউল আলম ভূঁইয়া, এই 3টি ধারায় মামলা করার মতো অপরাধ সাংবাদিকরা করে নাকি? প্রথম কথা আমি আপনাকে যেটা বলি, যে ঘটনাটি গতকালকে ঘটেছে রোজিনা ইসলামের সাথে, এই ঘটনাটিতে আমি স্তম্ভিত, লজ্জিত এবং ক্ষুব্ধ যে বাংলাদেশের সচিবালয়ে এই ধরনের ঘটনা ঘটতে পারে, যে একজন সাংবাদিককে, একজন নারী সাংবাদিককে আটকে রেখে তাকে হেনস্থা করা যায়। এটি আমার কাছে নতুন। এটি সচিবালয়কে কলঙ্কিত করেছে, এটি পুরো রাষ্ট্রকে কলঙ্কিত করেছে। এবারে আসি আমি, এই যে আপনি যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের কথা যেটি বললেন, সেই অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টটা কিন্তু সাংবাদিকদেরকে দমন করার জন্য করা হয়নি। এই আইনের উদ্দেশ্য এবং এই আইনের ইতিহাস যদি আপনি দেখেন, এটি করা হয়েছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা যাতে সরকারের যে তথ্য গোপনীয়তা যাতে অন্যের কাছে ফাঁস করে না দেয়, সেই জন্যই এটি করা হয়েছিল। তো আজকে এটি একজন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, এবং যেই অভিযোগ আনা হয়েছে যে
রোজিনা ইসলাম কি করতে গিয়েছিলেন বা কি করছিলেন, সেটি হলো যে আপনি বা আমরা সবাই জানি যে গত 15 দিনের যদি উনি প্রথম আলোর রিপোর্টার, ওনার প্রতিবেদনগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক শ্রেণীর দুর্নীতি পরায়ণ কর্মকর্তার যে দুর্নীতির যে খতিয়ান সেটি তিনি তার বিভিন্ন রিপোর্টে তুলে এনেছেন। তো এই আইনটিকে প্রয়োগ করা হয়েছে কিন্তু আপনার এই যে রোজিনা ইসলামকে শাস্তি দেওয়া না, আমি মনে করি যে ক্ষমতা দেখানো। কারণ এই আইনের ফলে যে রোজিনা ইসলামকে খুব বেশি শাস্তি দেওয়া যাবে সেটাও আমি মনে করি না। কারণ হচ্ছে এটা যখন আদালতে যাবে, আদালতে যখন সাক্ষ্য প্রমাণ হাজির করার বিষয় আসবে, রাষ্ট্রপক্ষ খুব বেশি সাক্ষ্য প্রমাণ কিন্তু হাজির করতে পারবে না। তো যেটি করা হয়েছে সেটি হলো যে যে পুরো বিষয়টি, ধরেন এই যে ভিডিও ক্লিপস আমাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে, সেগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে রোজিনা ইসলাম কতিপয় দুর্নীতি পরায়ণ সরকারি কর্মকর্তার ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন। তারা একেবারে হামলে পড়েছেন তার উপরে। একজন, যেটি বলা হচ্ছে যে যিনি রোজিনা ইসলামের বুক এবং গলা চেপে ধরেছেন, যে ভদ্রমহিলা, সাংবাদিকরা বলছেন যে তার নাম হচ্ছে কাজী জেবুন্নেসা, উনি একজন অতিরিক্ত সচিব। আমি বিশ্বাসই করতে পারি না যে আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু আমি বিভিন্ন সাংবাদিকের বয়ানে সেটা দেখেছি। তো যেটি হোক, যে উনি যদি কোনো কর্মকর্তা হয়ে থাকেন সচিবালয়ের বা সচিবালয়ের ভিতরে কোনো কাজ করে থাকেন, এটাও আমার কাছে বিশ্বাস করতে কষ্ট হয়, স্টাফ। তো উনি যে কাণ্ডটি করেছেন এটি হলো সম্পূর্ণ ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, যে তাদের দুর্নীতি জনসমক্ষে চলে আসায় তারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইটারই আক্রোশ আমি প্রকাশ করতে দেখেছি। তো এই আক্রোশের প্রকাশের ফলে যেটা হবে, যেটা ওরা একটু আগে বললেন, বা বাংলাদেশের ইতিহাস যেটা বলে, যে বাংলাদেশের সাংবাদিকতা কিন্তু নানা রকমের ঘাত প্রতিঘাত, নানা রকমের দমন পীড়ন একেবারে ঐতিহাসিক ভাবে সেইগুলোকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে গেছে। তো আজকে এই রোজিনা ইসলামের সাথে যেটি করা হয়েছে সেটি কিন্তু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং অনুসন্ধানী সাংবাদিকতাকে আপনার ত্বরান্বিত করবে, এবং মানুষের মধ্যে কিন্তু সাংবাদিকদের ব্যাপারে আরো অনেক বেশি বিশ্বাস এবং আস্থা তৈরি হবে। তো সেই পথটি সুগম হয়েছে, এবং সাংবাদিকরা যদি এই ঘটনাটাকে তাদের প্রতি চ্যালেঞ্জ হিসেবে নেন, আমরা অন্যান্য পেশাজীবীরাও তাদের সাথে থাকবো। তাদের যে এই যে সংকটকালীন সময়, তাদের পাশে আমরা দাঁড়াবো, যাতে সত্যনিষ্ঠভাবে তারা সত্যকে প্রকাশ করতে পারেন, সত্যকে সামনে নিয়ে আসতে পারেন। কারণ আপনি দেখেন, এই কোভিডকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করছেন, মাননীয় প্রধানমন্ত্রীকেও কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তার দুর্নীতি পরায়ণতার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তো এই সাংবাদিকরা যদি এই তথ্যগুলো সামনে নিয়ে আসতেন, রোজিনা ইসলাম যদি সেই তথ্যগুলো, দুর্নীতির তথ্য আমাদের সামনে না আনতেন, তাহলে রাষ্ট্র কিন্তু একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়ে যেত। আমরা যেভাবে কোভিড পরিস্থিতিটা মোকাবেলা করেছি, সেটি হয়তো সেইভাবে মোকাবেলা করা সম্ভব হতো না। তো রোজিনা ইসলাম সহ সকল সাংবাদিকের কারণেই কিন্তু সেটি করা সম্ভব হয়েছে। তো আমি মনে করি যে রাষ্ট্রের সকলের উচিত রোজিনা ইসলামের পাশে দাঁড়ানো। রোজিনা ইসলামকে কারাগারে না, যারা তাকে হেনস্থা করেছে সচিবালয়ে, তাদেরকে আমরা কারাগারে দেখতে চাই। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই থাকবেন আপনি আমাদের সঙ্গে। আমি মঞ্জুরুল হাসান বুলবুলের কাছে আসব। আমরা মঞ্জুরুল হাসান বুলবুলকে এই সাংবাদিকদের একজন অভিভাবক হিসেবে জানি, মানি, এবং যে কোনো ক্রাইসিসের সময় আমরা এই মুখটি দেখতে পাই, মানুষটিকে দেখতে পাই। পুরো ঘটনাকালকে যখন আমরা বার্তাকক্ষ থেকে ফলো করছিলাম, স্পটে যেই সহকর্মীরা ছিলেন, অন্যান্য সুইটির সঙ্গেও আমার কথা হয়েছে, সেই সময় স্পটে এক রকমের উত্তেজনা এবং বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে সমালোচনা, দুইটা দিকই খেয়াল করেছি। আমার একটা অবজারভেশন, যে অনেকেই বলছিলেন, অনেকেই সাংবাদিক নেতৃবৃন্দের দিকে ইঙ্গিত করে বলছিলেন যে কোথায় তারা, এই সিনিয়র জার্নালিস্ট যারা নাকি সাংবাদিকদের নেতা, তারা কোথায়, তারা কেন সচিবালয়ে নেই, তারা কেন শাহবাগ থানায়, তাদের একটি মুখ কেন আমরা দেখছি না। আবার ঠিক সকালবেলা আমি মঞ্জুরুল হাসান বুলবুল, আমি আপনার একটা স্ট্যাটাসে আপনি খুব দুঃখ প্রকাশ করেছেন যে ক্ষমা করবেন বোন রোজিনা।
আসলে এক অর্থে তো আপনি বা আপনার মতো সাংবাদিকদের কাছেই এই প্রত্যাশাটা ছিল, ক্ষোভের সাথে অনেকে সাংবাদিক নেতারা কই সেখানে কি আপনি বা আপনারা কি অপারগতা প্রকাশ করলেন এই স্ট্যাটাস দিয়ে? ধন্যবাদ। এই প্রশ্নটি বলার মধ্য দিয়ে আমার অবস্থানটা পরিষ্কার করার একটা সুযোগ পাওয়া গেল। দেখেন, সুইটি আছে এখানে, সুইটির সঙ্গে কালকে তারা যারা স্পটে ছিল সুইটির সঙ্গে আমার কথা হয়েছে, ইশতিয়াক রাজা আমাকে ফোন করেছিলেন, দীপাজাদ যারা মাঠে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছিলেন। আমরা যারা আমি 19 বছর সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছি, এখন আমি আনুষ্ঠানিক নেতৃত্বে নাই। এখন যারা আনুষ্ঠানিক নেতৃত্বে দেন, এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তবু আমাকে ফোন করেছিলেন। আমি বলেছি আপনারা এখন যান, আপনারা কেন স্পটে যান না? কারণ এইসব বিষয়ে একটা অথরিটিরই আলোচনা করতে হয়। কারণ যদি অফিসিয়াল নেতৃত্বে যারা আছেন তারা যদি না থাকেন, আমি যদি যাই, নেতৃত্ব আমার হাতেই চলে আসবে। কিন্তু পরদিন এই নেতৃত্বকে চালিয়ে নেওয়ার ক্ষেত্রে আনুষ্ঠানিক নেতৃত্ব যদি আমাকে সহায়তা না করে, তাহলে আমার পক্ষে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তখন আনুষ্ঠানিক নেতৃত্বে যারা আছেন এখন, আপনি যখন ইশতিয়াক রাজাকে প্রশ্ন করবেন, তাকে প্রশ্ন করবেন। তিনি বিএফিউজের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তিনি যখন আমাকে ফোন করেছিলেন, আমি তাকে বলেছি যে আপনারা কোথায়? তিনি বলেছেন আমি খোঁজ নিচ্ছি। কাজেই তারা নেতৃত্বে, তারা যখন যারা ফর্মাল নেতৃত্বে আছে। আপনি কি মনে করেন না যে কালকে সচিবালয় অথবা থানায় এই অফিসিয়াল নেতৃত্বে যারা আছেন অথবা নেতৃত্বের স্থানে আপনারা যারা আছেন তাদের মধ্যে কাউকে যদি দেখা যেত, তাহলে ঘটনাটি আজকে অন্যরকম হতো? অথবা রোজিনার ওই ছবিটি রচিত হতো না, যে কারাগারে ওই প্রিজন ভ্যানে করে রোজিনাকে নিয়ে যাওয়া হচ্ছে? একটি হচ্ছে যারা তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দ্বিতীয়টি হচ্ছে যে আনুষ্ঠানিক নেতৃত্বে আছেন তাদের সঙ্গে সঙ্গে যাওয়া উচিত ছিল। সাংবাদিক ইউনিয়নের সিম্পল 3টি দায়িত্ব, 3টির বেশি কোনো দায়িত্ব নাই। আমরা তো বেশি দায়িত্ব পালন করার একটি দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের রুটি রুজির ব্যাপারে নজরদারি রাখা, তাদের বেতন ঠিক মতো হচ্ছে কিনা, ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন পাচ্ছেন কিনা, এবং নতুন ওয়েজ বোর্ড কখন দরকার এটি। 2 নম্বর হচ্ছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, যে কোথাও আমাদের সাংবাদিকরা যদি নিরাপদের তাদের পেশাগত দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে পরে সেই নিরাপত্তার দাবিতে মাঠে থাকা। এটা আমরা বছরের পর বছর থেকেছি। আর তৃতীয়টি হচ্ছে সাংবাদিকদের মর্যাদা রক্ষা করা, কারণ এটা অন্য পেশার চেয়ে ডিফারেন্ট একটি পেশায় মর্যাদাটা রক্ষা করা। এবং এই 3টি দায়িত্বই হচ্ছে সাংবাদিক ইউনিয়নের। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আছে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আছে। আমিও তো আপনার মতো প্রশ্ন করি যে গত 2 দিনের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কোথায়, ঢাকা সাংবাদিক ইউনিয়ন কোথায়? কিন্তু প্রশ্নটি হচ্ছে ফর্মাল নেতৃত্ব যদি আসে তখন আমরা তাদের সহযোগী হিসেবে যাই। এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, আপনি দেখবেন যে আরও অনেক ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, মুন্নির সাহা। এটি শুধুমাত্র এটির ব্যাপার না, দেশের বাইরে বসে বহু তথাকথিত সাংবাদিক মুন্নির সাহার নাম ধরে তারা প্রচারণা চালাচ্ছে, মিথিলা ফারজানাকে অপমান করছে, ফারজানার উপর অপমান করছে, এবং যে ভাষা অষ্টব্য। মাসুদ কামাল ওদের সাথে 2-1 অনুষ্ঠানে আছেন, উনি আর বলতে পারবেন। বাংলাদেশের একজন মুন্নির সাহা তৈরি করতে, একজন ফারজানা রূপা তৈরি করতে, একজন মিথিলা ফারজানা, আমরা তো বাংলাদেশের প্রাইভেট টেলিভিশনের গ্রোথটা দেখেছি, কি ক্রাইসিস। এখন তো সবাই সাংবাদিক হয়ে যাচ্ছে। তাই এদেরকে যখন অপমান করা হয়, তাদের এই মর্যাদা রক্ষার জন্য আমরা নামি না কেন? বরং আমি দেখেছি মুন্নির সাহা ঠিকই আছে, খুব টাইটের পড়েছে, ফারজানা রূপা খুব ভালো হয়েছে, মঞ্জুরুল হাসান বুলবুল খুব ভালো হয়েছে। কিন্তু যখন অন্য সবের বেলায় পড়ে তখন বলে যে বুলবুল কেন আসে না, মুন্নির সাহা কেন আসে না? কিন্তু আমরা তো একতাবদ্ধভাবে এটা কিন্তু সাংবাদিক ইউনিয়নের। তার মানে কি এই যে সাংবাদিকদের মধ্যে ইউনিটির অভাব, একজন আরেকজনের ভালো চায় না, সেটা অনেক বেশি। আমি খুব জেনারেলাইজ করতে চাই না, কিন্তু আমি মনে করি যে সাংবাদিকদের মর্যাদা রক্ষার জন্য, যেটা শফিউল আলম বললেন, যদি আমরা ইউনাইটেডলি মুভ করতে পারি তাহলে পরে অন্য পেশাদাররাও আমাদের সঙ্গে আসবে, আইনজীবীরা আসবে। তার মানে নানান ঘটনা থেকে তো প্রমাণিত হয় যে আমরাই ইউনাইটেড নই। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং সেটারই সুযোগ কখনো দুর্নীতিবাজরা, কখনো প্রোপাগান্ডিস্টরা, কখনো রাজনীতিবিদরা তো ব্যবহার করছে। আমাদের মধ্যে একটা বড় ধরনের ডিভিশন আছে রাজনীতির কারণে, এবং সেটি সাধারণ সাংবাদিকের না, এটি হচ্ছে রাজনৈতিক বিশ্বাসের কারণে আমাদের 2টি গ্রুপ আছে। কিন্তু তারপরে দেখবেন আমরা ওয়েজ বোর্ডের সঙ্গে একসঙ্গে, নিরাপত্তার সঙ্গে একসঙ্গে কাজ করি, এবং রোজিনার প্রশ্নে কিন্তু কোনো সমস্যা নাই। এখন সাংবাদিকরা কি রাজনীতি করবে না? নির্মল সেন কি রাজনীতি করেন নাই? নির্মল সেন রাজনীতি করেছেন, আবার সরকারি পত্রিকায় কাজ করেছেন এবং কলাম লিখেছেন। তিনি তার রাজনৈতিক বিশ্বাসকে পেশাদারিত্বের সঙ্গে গুলিয়ে ফেলেন নাই। আমরা যেটা করি এখন, আমি
রাজনৈতিক একটা বিশ্বাস আছে, থাকাই উচিত, সাংবাদিকদের রাজনৈতিক বিশ্বাস থাকাই উচিত, কিন্তু তার সঙ্গে আমি পেশাদারিত্ব গুলিয়ে ফেলি। আমি যখন দেখি যে মুন্নি সাহেবকে অপমান করছে, আমি হিসেব করি মুন্নি সাহেবকে আমার ক্যাম্পেইন না, আমার ক্যাম্পেইনটাতে আমার কোনো দায় নাই। আপনি কি মনে করেন যে এই যে বিভেদ, এই সাংবাদিকদের মধ্যে দূরত্ব, মানে দুইজনে তিনটি মতবাদ বা তিনটি দল, এটা কি শুধু রাজনীতির কারণে নাকি অন্য কোনো রাজনীতি? মানে আমাদের কাছে প্রামাণ্য আছে, বা আপনি যদি রিয়াজ ভাই থাকতেন ভালো হতেন, আমরা এই রাজনীতি থেকে বের হয়ে এসে একসাথে হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু রাজনীতির কাছে যারা মাথাবন্ধক দিয়েছিলেন একদম সমঝোতা স্মারক সই করে যে আমরা রাজনীতির সঙ্গে মিলাবো না, কিন্তু যখন এখানে সমঝোতা স্মারক সই করে যখন নেত্রীর কাছে গেলেন, নেত্রী যখন বললো যে আমি মানি না, তখন উনিও মানেন না, যার ফলে আবার ডিভিশনটা হয়ে গেল। কাজে আমাদের এই অভিজ্ঞতাটা তো আমার মানে অতীতে কি ছিল জানি না, কিন্তু রিয়াজউদ্দিন আহমেদ, ইকবাল সুবহান চৌধুরী, আমানুল্লাহ কবির মারা গেছেন, তাদের মধ্যে কনিষ্ঠতম হিসেবে আমি ছিলাম। ওই ডকুমেন্ট আমার হাতে তৈরি করা, ওই ডকুমেন্টের সিগনেচার করা তাদেরই কেউ কেউ গিয়ে রাজনীতির কাছে গিয়ে যখন ফিরে আসতে পারলেন না, তখন আবার এই ডিভিশনটা চলে গেল। আমি মনে করি এখনও রাজনৈতিক বিশ্বাস থাকুক, রাজনৈতিক বিশ্বাস নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যদি মনে করি যে আমাদের একজন নারী সাংবাদিক তাকে অপমান করা হচ্ছে, এটা আমার ইস্যু, আমাদের একজন পুরুষ সাংবাদিক তাকে আক্রমণ করা হচ্ছে, এটা আমার ইস্যু, সে কোন দল করে সেটা প্রশ্ন নেই। ওই জায়গাটা যদি আমরা একমত হতে পারি তাহলে পরে বড় জায়গাটা হতে পারে। সেই ক্ষেত্রে আনুষ্ঠানিক ইউনিয়ন যারা করেন, আনুষ্ঠানিক ইউনিয়নের নেতৃত্ব যারা, এবং মানে আমি আমার জবাবদিহিটা করি যে গতকাল সারা রাত আমি আমার কাজ করেছি, আজকে ভোরবেলাও মানে তার জামিনটার ব্যাপারে যে চেষ্টা হয় সেটা করেছি। সিনিয়র সম্পাদক যারা তারা জানেন, মন্ত্রীরা জানেন, আমি আমার দিক থেকে স্পটে গিয়ে আমি নেতৃত্ব দিতে পারি নাই, এটা ঠিক, সেই কষ্টটা আমার আছে। যদি আমাদের ইউনিয়নের ফরমাল নেতা যদি দুইজনে থাকতেন, 3 নম্বর ব্যক্তিটা আমি হতে পারতাম, কিন্তু আমি আমার অবস্থান থেকে। আপনি মনে করছেন যে স্পটে গিয়ে ইউনিয়ন নেতারা যদি থাকতেন, সাংবাদিক বিভিন্ন ফোরামের যে সাংবাদিক নেতৃবৃন্দ তারা যদি দাঁড়াতেন, তাহলে আজকে অন্তত এরকম একটি ছবি, যেই ছবিটা নিয়ে আসলে শুধু রোজিনা সাংবাদিকতাই নয়, বাংলাদেশের ইমেজটাও প্রশ্নবিদ্ধ হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়া বা অন্যান্য ফোরামগুলো ফলো করছিলাম। সাংবাদিকদের দায়িত্ব আপনি দিচ্ছেন। জি, আবার বলি, আমাদের প্রতিষ্ঠানেরও আছে, যখন এটিএন নিউজ আক্রান্ত হয় তখন আরেক টেলিভিশন বলে এটা তো এটিএন নিউজ, আমি কেন এটার মধ্যে মাথা ঘুরাবো? যখন তার ঘরে আগুন লাগে তখন বলে যে এটিএন নিউজ আমার পাশে আসো। এইরকম বড় বড় হাউসের আমি নাম বলতে চাই না, তাদের না কোচা ভাব আছে, তারা যখন নিজেরা বিব্রত। আমি দেখছি ইউনিয়নের স্টেটমেন্ট যখন আমরা দিয়েছি তখন সেটা ছাপা হয় না, ভিতরের পাতা ছাপা হয়, কিন্তু যখন তাদের ইস্যু নিয়ে স্টেটমেন্ট হয় সেই স্টেটমেন্ট ছাপা হয় প্রথম পাতায়। কাজে নানা ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এটাও তো একটা রাগঢাক করে বলার কিছু নাই। প্রথম আলোর ব্যাপারে তো অল আউট নামার ক্ষেত্রে সব সাংবাদিকরাই অনেক সময় ভিতরে ভিতরে একরকম, কিন্তু সামনে যে শুধু সাংবাদিকতা, রোজিনা ভালো সাংবাদিক, ভালো সাংবাদিকতার ইস্যুতেই বোধহয় শেষ পর্যন্ত একমত হতে পেরেছে। কিন্তু আপনি যে খবরের কথা বললেন যে বড় হাউসগুলো, ব্র্যান্ড নেম যেসব সাংবাদিক, তারা তো কখনোই সবার জন্য এক কাতারে এসে কোনো ইস্যুতেই কখনো দাঁড়ায়নি, এখন নানান সময় তারাই বিপদে পড়ে। সো দিস টেকটিজা যে প্রশ্নটি মঞ্জুরুল হাসান বুলবুল আসলে যারা মানে সিটিং ক্ষমতায় আছেন আর কি, তাদেরকেই করতে বললেন, বরাবর এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, আপনারা কেউ গেলে কি অবস্থাটা একটু অন্যরকম হতে পারতো বলে মনে করেন? ধন্যবাদ। আমি মনে করি যে বুলবুল ভাই রাইটলি বলেছে এবং আপনিও রাইটলি বলেছেন। গতকাল আমি একটা ব্যক্তিগত কাজে সারাটা দিন আমি একটু ব্যস্ত ছিলাম, সন্ধ্যার পর আমি ঘটনাটা জেনেই আমি টিভি এবং ফেসবুক দুটো থেকেই বাইরে, ফেসবুকটা আমার ডিঅ্যাক্টিভেটেড করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশের একটা গোষ্ঠী আমার আইডিটা রিপোর্ট করেছে, ফলে আমার এই মুহূর্তে ফেসবুক আইডি নাই, ফলে আমি অনেক কিছু থেকে দূরে আছি। আরেকটা হলো যে বুলবুল ভাইয়ের সাথে ঘটনা ঘটার সাথে সাথে যারা সাথে সাথে ফোন করলাম, বুলবুল ভাই বললো আপনি যান, কোথায় যেতে পারেন, এখনই ছুটে যান। বুলবুল ভাই আমাকে বললেন যাওয়ার জন্য। আমি সাথে সাথে তপু, যেহেতু ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমাদের বেসিক ইউনিয়ন, তাই ওর সাথে কথা বলি, কুদ্দুস আফরোজের সাথে কথা বলি, দীপ আজাদের সাথে কথা বলি, ততক্ষণে শুনি যে তাকে অলরেডি বের করে আনার একটা প্রক্রিয়া চলছে। দ্বিতীয় পদক্ষেপ, মুন্নিশা আপনি নিজেই জানেন, আমি সাথে সাথে এডিটর্স কাউন্সিলকে, এডিটর্স গিল্ডকে যোগাযোগ করি যে আমরা কিছু করতে পারি কিনা, এবং আমার উপরে দায়িত্ব পড়ে যে স্টেটমেন্টটা ড্রাফটিং করার জন্য, এবং আমি সেই স্টেটমেন্টটা ড্রাফট করে সাথে সাথে দিই, এবং সবার আগে কিন্তু এডিটর্স গিল্ডই স্টেটমেন্ট দিয়েছে। এবং বিএফপির মহাসচিবকে আমি ফোন করি, তিনি বলেন যে আমরা আগামীকাল পর্যন্ত দেখব, কিন্তু আমরা ঘটনা অনুসরণ করছি। আসলে এখানে বোধহয় একটা কনফিউশন তৈরি হয়েছে আমার জায়গায়, আমি দেরিতে জানছি যেহেতু ঘটনাটা, আমার কাছে যেটা মনে হয়েছে যে
সাংবাদিক ইউনিয়নের নেতারা একটু অপেক্ষা করছিলেন যে প্রথম আলো নিজে কর্তৃপক্ষ কি করছে, তারা কি করছে এইটা জানার জন্য। ওই পর্যন্ত একটা ধোঁয়াশার জায়গা কিন্তু ছিল, সেটা বোধহয় একটা বড় কনফিউশনের জায়গা তৈরি করেছে। তবে এটা ঠিক, সাংবাদিকদের বিভিন্ন যে সংগঠনগুলো আছে এবং ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে সাংবাদিকরা কিন্তু ছুটে গেছে, এবং আমাদের দীপ আজাদ আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সেখানে ছিল যতক্ষণ সে সম্ভব তার পক্ষে থাকা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে মনিটরিংটা আমার তোমার ধারণা আমি আর বুলবুল ভাই বোধহয় ফলো করেছে রাত 2টা পর্যন্ত। কথাও হয়েছে আমার সাথে বুলবুল ভাইয়ের সম্ভবত 12:30টার পরে। তো এই ফলো আপের মধ্যে আমরা ছিলাম, মন্ত্রীদের সাথে কথা বলেছি, নানা জায়গায় কথা বলার চেষ্টা করেছি, বিষয়টাকে যেভাবে সেটেল করা যায় সেটার একটা চেষ্টা হয়েছে আমি বলবো আমাদের জায়গা থেকে। তবে এটা ঠিক ফরমাল ইউনিয়ন যেইভাবে অন্যান্য ক্ষেত্রে ছুটে যায় এই ক্ষেত্রে যেতে পারেনি। আচ্ছা, এক্ষেত্রে যেতে পারেনি, ওটা আপনি বললেন এক ধরনের কনফিউশন থেকেই দেরিটা হয়েছে, ছুটে যাওয়ার মতোই তো ঘটনা। আমি একটু শরীফুজ্জামান পিন্টু আপনার কাছ থেকে শুনতে চাই যেটা বলছিলেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া, যে গত মাসখানেক বা মাস দেড়েক আমরা রোজিনার করা যেসব রিপোর্টগুলো দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানান দুর্নীতি, এবং সেটারই একটা আক্রোশ মেটানোর জন্যে পুরো ঘটনাটি ঘটানো হয়েছে। তাহলে কি আক্রোশ প্রকাশ করার একটা ট্র্যাপ করা ছিল ব্যাপারটা? ধন্যবাদ। একটা বিষয় মানে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে রোজিনার উপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের, আমি একদম খোলামেলাই বলি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সহ অনেকেই ক্ষুব্ধ আছেন, এবং আগে যারা ছিলেন তাদের অনেকে ছিলেন। এটা মূলত হচ্ছে যে স্বাস্থ্য সংক্রান্ত তার যে রিপোর্ট বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে, এবং আমি একটু আগেই দেখতেছিলাম, হঠাৎ করে পেলাম যে স্বাস্থ্যমন্ত্রী অফিস করেন না, প্রথম আলোতে একটা নিউজ ছাপা হয়েছিল, বা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধেও বেশ কয়েকটা রিপোর্ট, টিকা নিয়ে রিপোর্ট, দুর্নীতি নিয়ে রিপোর্ট, নিয়োগ নিয়ে রিপোর্ট। স্বাভাবিকভাবে তার উপর সেখানে মানে ক্ষোভ থাকাটা, ক্ষোভ ছিল, এটা মোটামুটি সবাই জানতেন। তো সেটার একটা বই প্রকাশ তো আছেই, এবং এই বই প্রকাশটা আমরা দেখতে পাই যখন একজন সাংবাদিককে 5 থেকে 6 ঘন্টা একটি জায়গায় বসিয়ে রাখা হতো, এবং সে সেখানে 2 বার সেন্সলেস হয়েছে। আমরা বারবার যাচ্ছিলাম, আমরা, এবং আপনি যে প্রসঙ্গটা বলতেছেন সাংবাদিক নেতারা যাননি বা দেরি করেছেন, কিন্তু সাধারণ রিপোর্টার যারা, তারা কিন্তু সংখ্যায় অনেকেই ছিলেন এবং গিজগুজ করছিলেন একদম সচিবের রুমের সামনে। মন্ত্রী এবং সচিবের রুমের সামনে যে করিডোরটা, সেখানে আমরা দাঁড়াইতে পারছিলাম, এবং সুইটি আছেন, সুইটির সঙ্গে তো কয়েকবার দেখলাম যে পুলিশ তাকে ধাক্কা দিয়ে একজন এডিসি, হ্যাঁ, এবং তাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। হ্যাঁ, তো সেখানে সাংবাদিকদের উপস্থিতি, সাধারণ রিপোর্টারদের উপস্থিতি, এটা যথেষ্ট পরিমাণে ছিল। এবং এরপরে শাহবাগ থানায় আসার পরে সেখানে যতক্ষণ ধরে মিছিল এবং স্লোগান হয়েছে, এটা কিন্তু মানে আমি বলবো যে এটা যথেষ্ট তাৎক্ষণিক প্রতিবাদ হিসাবে করোনার মধ্যে রাতের বেলায় যে প্রতিবাদটা হয়েছে, সেটা আমি বলবো যে খুবই আশাব্যঞ্জক একটা প্রতিবাদ। এবং আজকের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো যে সাংবাদিকরা বর্জন করেছেন, প্রেস কনফারেন্স বর্জন করেছেন। এটা একজন সাংবাদিক হিসাবে এটা বলতে ভালো লাগে না, এটা নিজের কাছেও খারাপ লাগে যে আমি একজন রিপোর্টার হিসাবে এটা বর্জন করতে হয়েছে আমাদের সহকর্মীদের। কিন্তু তারা যেটা করেছেন ঐক্যবদ্ধভাবে, আর কিছু করা ছিল না আমার মনে হয়। তারা হ্যাঁ করতে পারতেন, প্রশ্ন করতে পারতেন, প্রশ্নবাণে জর্জরিত করতে পারতেন, কিন্তু তারা কতটা প্রশ্ন নিতেন, মানে ওটাই বরং অনেক বেশি প্রফেশনাল হতো। এবং আসলে আজকে দুপুর থেকে সাধারণ মানুষের সেন্টিমেন্টটা তাই ছিল যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ কি বলে আমরা শুনতে চাই। অনেকেই অপেক্ষা করছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী কি আসলে সরাসরি টেলিভিশনে অ্যাপিয়ার করবে কিনা সব সাংবাদিকদের সামনে, এরকম ফিডব্যাকও আমরা পেয়েছি, অনেকে SMS করেছেন, জানতে চেয়েছেন। সুতরাং ওইরকম একটি সুযোগ বোধহয় প্রফেশনাল হিসেবে আমাদের হারানো ঠিক হয়নি। আমরা প্রতিবাদটা একটু অন্যভাবে করতে পারতাম কিনা, এটা আমার ব্যক্তিগত মতামত। এনিওয়ে, এটা ছাড়া আর কিছু করার ছিল কিনা সেটাও একটা। জি পিন্টু ভাই। কালকে 4 ঘন্টা কিন্তু সাংবাদিকরা চেষ্টা করেছেন সচিবের বক্তব্য নেওয়ার জন্য, তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, এবং কালকে যে প্রচন্ড গরম ছিল, এই গরমের মধ্যে ওই করিডোরের মধ্যে এত সাংবাদিক এবং দরদর করে ঘামছিলেন, কেউ পানি খাচ্ছিলেন। হ্যাঁ,
এই অবস্থাটা আসলে ওখানে যারা না ছিলেন তারা আসলে ওই অবস্থাটা বোঝাতে বুঝতে পারবেন না অনেকেই হয়তো। তো তখন কিন্তু এবং রোজিনাকে যখন ওখান থেকে রাত 8:30টার দিকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায়, তারপরেও কিন্তু সাংবাদিকরা, ফটো সাংবাদিকরা এবং ভিডিওগ্রাফার যারা ছিলেন তারা আবার ব্যাক করলেন যে সচিবের বক্তব্য নেওয়ার জন্য। পরে পিআরওকে দিয়ে দুটো কথা বলালেন এবং সেটাও সঠিক তথ্য ছিল না, যেটা বলা হয় একটা গোজাম মিল দিয়ে দুইটা কথা বলে একটা ইয়ে করা। হেনস্থার সাংবাদিকতা, এই শিরোনাম নিয়ে আজকে কথা শুনছি আলোচকদের কাছ থেকে। কথা বলছিলেন নিউজ বাংলা মিডিয়ার নির্বাহী সম্পাদক শরীফুজ্জামান পিন্টু, তাকে থামিয়েছি। মাসুদ কামাল এখনো কোনো কথা বলারই সুযোগ পাননি। বিরতির পরে আপনারা দুজনেই বোধহয় যোগ করবেন। হেনস্থার সাংবাদিকতা আমাদের আজকের শিরোনাম। শরীফুজ্জামান পিন্টু শেষ করবেন, আমি আসতে চাই মাসুদ কামালের কাছে। যে আক্রোশের কথাটা বলছিলেন, এটা আজকে স্বাস্থ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, যে আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এই আক্রোশ প্রকাশ করার জন্য কি একটা ফাঁদ পাতা হয়েছিল? কারণ আপনিও অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছেন, এটা এক ধরনের নেশাও হয়ে যায় যে অনেক ভালো ভালো অনেক অ্যাপ্রিসিয়েশন এবং জি, এটা অবশ্যই ফাঁদ হিসেবে চিন্তা করারও সুযোগ আছে। কারণ আপনি দেখেন যে মামলায় এবং আজকে স্বাস্থ্যমন্ত্রী যেটা বললেন যে এটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ছিল এবং এটা খুবই রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি বলি যে একজন পিএস তার রুমে এরকম নন ডিসক্লোজার এগ্রিমেন্ট রেখে উনি চলে যাবেন, এটা কিন্তু সহজে বিশ্বাস করা যায় না। আমাদের যে অভিজ্ঞতা, সাংবাদিকতা যারা আমরা করি এবং সচিবালয়ে বিশেষ করে যারা করি, তো তারা জানি যে যখন একটা এরকম ইম্পর্টেন্ট কোনো নথি থাকে, সচিব বা অন্যান্য কর্মকর্তারা সেটা কিন্তু লকারে রাখে। আর একজন এরকম রাষ্ট্রের জন্য যেটাকে বলছেন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, সেটা একজন পিএস তার রুমে টেবিলের উপর রেখে চলে যাবেন, এটা কিন্তু বিশ্বাস করা খুব কঠিন, এটা সহজে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, তো সেখানে আক্রোশের একটা ব্যাপার এখানে এসে যায়। আর একটা কথা আজকে যেটা মন্ত্রী বললেন যে এটা দেশের বড় ক্ষতি হয়ে যেত যদি চীন রাশিয়ার সঙ্গে টিকার চুক্তি নিয়ে এটা যদি ডিসক্লোজ হতো। তো দেশের আজকে যে ঘটনা ঘটলো, এর চেয়ে বড় ক্ষতি কি আর হতে পারে? আগামী দিনে যত রেফারেন্স হবে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা, বাক প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার লঙ্ঘন, যতগুলো ইন্টারন্যাশনাল রিপোর্ট হবে, প্রত্যেকটা রিপোর্টে কিন্তু রেফারেন্স হিসেবে আসবে এই গতকালকের এবং আজকের এই ঘটনাটা। তো আপনি বললেন যে সরকারের যে আমলারা বা যারা এই কাজটা করলেন যে সরকারের ভালো করার জন্য, রাষ্ট্রের গোপনীয়তা রক্ষার জন্য, তো রাষ্ট্রের তো আলটিমেটলি ক্ষতি হলো এবং এই ক্ষতির পরিমাণ কিন্তু অনেক অনেক বেশি। আন্তর্জাতিক অঙ্গনে যারা বিশ্ব মিডিয়ায় যারা চোখ রাখছেন বা যাদের চোখ কান খোলা, তারা আজকে বুঝতে পারছেন যে সারা দুনিয়ায় এই ঘটনাটা নিয়ে কি ঘটে যাচ্ছে। এই পরিস্থিতি যারা তৈরি করেছেন এবং যারা নির্যাতন করেছেন, যারা নির্যাতনের ঘটনায় জড়িত আছেন, তাদের বিষয় কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং রোজিনা মাটিতে পড়ে আছেন, রোজিনাকে গলা টিপে ধরতেন, সেই কর্মকর্তা কর্মচারী যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো। এবং আমি সাংবাদিক নেতাদের বলবো বা তার অফিসের কর্তৃপক্ষকে বলবো এবং রোজিনা বা তার পরিবারকেও বলবো যে আমি আজকে দেখতেছিলাম যে হেফাজতে নিবারণ যেটা আইনটা 2013 সালে, যেটা আমরা ধরে নেই যে শুধুমাত্র পুলিশ হেফাজতেই বোধহয় এটা প্রযোজ্য। যে কোনো সরকারি কর্মকর্তার যে কোনো হেফাজতে থেকে যদি কেউ নির্যাতনের শিকার হয় তাহলে সে কিন্তু এই আইন অনুযায়ী প্রতিকার পেতে পারে। এবং রোজিনার সঙ্গে যেটা করা হয়েছে 5-6 ঘন্টা ধরে একটা পিএস এর রুমে, সচিবের পিএস এর রুমে বসিয়ে রেখে যে নির্যাতনটা করা হয়েছে এবং তাকে হাসপাতালে না পাঠিয়ে সারা রাত ধরে থানায়, শাহবাগ থানায় যে রাখা হয়েছে এবং সকালবেলা দেখেন সাধারণত কোর্ট বসে 11টার সময়, 11:30টার সময়, তাকে সকাল 8টা বাজার আগেই কোর্টে নিয়ে, সিএমএম কোর্টে নিয়ে সেখানে হাজতখানায় রাখা। এই যে পুরো প্রক্রিয়া, এর যে নির্যাতনের বড় চিত্র একজন নারী সাংবাদিক যে অসুস্থ এবং আমরা সাবেক সহকর্মী হওয়ার কারণে আমি জানি তার নানা রকম কমপ্লিকেশন আছে এবং এটাও আমরা কর্মকর্তাদের বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তাদের মধ্যে এই মানবিক অবস্থাটা পর্যন্ত তৈরি হয়নি, মানবিকতা বোধটা পর্যন্ত জাগ্রত হয়নি যে একজন নারী সাংবাদিককে এতটা ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা না, আপনি যদি সব মিলায় ধরেন রমনা থানায় মামলা হওয়া পর্যন্ত রাত 12টা পর্যন্ত না, 3:30 থেকে রাত 12টা পর্যন্ত রমনা থানায় মামলা হওয়া পর্যন্ত
তো এটা কিন্তু একটা লম্বা সময়, এবং এই গরমের মধ্যে, এই কোভিড এর মধ্যে, এবং কালকেই রোজিনা সেকেন্ড ডোজ নিয়ে সে সচিবালয়ে গেছে কিন্তু কাজ করার জন্য। তো এগুলো আসলে শফিউল আলম ভাই যেটা বলছিলেন যে এটা মানে ক্ষুব্ধ, মানে শুধু ক্ষোভ নিন্দা প্রকাশ করে এটা শেষ করা যায় না, যে অন্যায়টা একজন নারী যে মামলার ধারা টারা নিয়েও আলোচনা আছে। আমি একটু মাসুদ কামালের কাছে জানতে চাই যে রোজিনা এমন কিছু পেয়ে গেছিল সেটা লুকানোর জন্য বেলা ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত তাকে নানা রকমের যতটা হ্যারাসমেন্ট করা যায়, যতটা ক্ষমতা দেখানো যায় সব কিছু দেখিয়ে বিব্রতকর অবস্থা বলেছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া বলেছেন যে এরকম ঘটনার তো নানান সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই কোভিডকালীন সময়কার যেসব অ্যাক্টিভিটি, যেই দুর্নীতি, তাতে প্রধানমন্ত্রী বিব্রত হয়েছেন, সেই রকম প্রধানমন্ত্রীকে বিব্রতকর অবস্থায় ফেলেছেন। এই ঘটনাটাতে গোটা দেশ জাতি অনেকেই বিব্রত হয়েছেন কিছু না কিছু লুকানোর জন্য। এই স্বাস্থ্য মন্ত্রণালয় পেরেছেন কি, নাকি কতটা সফল হয়েছেন? প্রথম যে কথাটা বললেন যে কিছু না কিছু পেয়ে গিয়েছিল এটা লুকানোর জন্য, না মানে না, আমি বলছি পুরো প্রক্রিয়া হয়তো কিছুই পায়নি, হয়তো একটা ঘোড়ার ডিম ছিল ব্যাগের ভিতরে, কিন্তু তাদের যে প্রক্রিয়াটা যেভাবে রোজিনা ইন্টারন্যাশনাল গণমাধ্যমের ছবি হলো, সব জায়গায় আলোচনা হলো, মোটামুটি বাংলাদেশ নিয়ে আলোচনা, বাংলাদেশে ফ্রিডম অফ এক্সপ্রেশন কোন জায়গায় সরকারের কি দমন নীতি, তার নানান কিছু নিয়ে লেখা হচ্ছে। কি লুকাতে চেয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয় আর কি প্রকাশ পেল এতে? একটা জিনিস আমি বলি, যদি সারা দুনিয়াতে বাংলাদেশ নিয়ে যদি সমালোচনা হয় তাহলে বিব্রতকর পরিস্থিতি কে পড়বে? স্বাস্থ্য সচিব, সিনিয়র সহকারী সচিব, নাকি আপনার যে কি বলে ভারপ্রাপ্ত সচিব, কে পড়বে বিব্রত? স্বাস্থ্যমন্ত্রী হবে বিব্রত? বিব্রত হবে প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিব্রত হইলে এই লোকগুলি কি আসে যায়? তারা কি প্রধানমন্ত্রীর কথা চিন্তা করে? তারা চিন্তা করে তারা যে কামাইটা করছে সেইটা কত কম লোকে জানে। জানো তো কেউ, তার বউ বাচ্চারা জানে না, তার হাজব্যান্ড জানে না, তার বাসার কাজের লোকও জানে যে এই ভদ্রলোক, এই ভদ্রমহিলা বেতন পায়, কত টাকা চলে কিভাবে, সবাই জানে। কিন্তু ওইটা নিয়ে তাদের কোনো সমস্যা নাই। তাদের সমস্যা হলো কত কম লোকে জানে। প্রাইম মিনিস্টার বেঁচে যে হোক না, অসুবিধাটা কি? তারা কিন্তু এটা ভাবে না। শুনেন, আমি বলি আপনাকে, চাকর যখন মালিকের মতো আচরণ করা শুরু করবে তখন তার কাছ থেকে আপনি এই আচরণটি পাবেন। ওরা তো পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্টকে পাবলিক সার্ভেন্টের মতো আচরণ করে। তারা তো পেয়ে বসছে, তারা এমনভাবে পেয়ে বসছে, আজকে মন্ত্রীও বলেন যে আমি শুনেছি, আমাকে বলা হয়েছে। আপনাকে কে বলছে? আপনি কার মন্ত্রী? আপনি কি ওই সচিবের মন্ত্রী? আপনি কি আপনার অফিসের কর্মচারীদের মন্ত্রী, না আপনি জনগণের মন্ত্রী? আপনি কার মন্ত্রী? আপনি কার ভাষায় কথা বলেন? আপনি কার ভাষায় কথা বলেন? আপনি কার প্রতিনিধিত্ব করেন? আপনার কথায় কি সাধারণ মানুষ তৃপ্ত হয়েছে? সাধারণ মানুষ বলেছে এই কোন অথর্ব কি কথা বলে? সে বলে আমাকে বলা হয়েছে। আপনাকে তো বলাই হয়েছে। কে বলেছে? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন ভাই, আমি তো সাংবাদিকতা কিছু কিছু করছি, ছোটখাটো সাংবাদিক ছিলাম, কিন্তু 32 বছর তো এই লাইনে নড়াচড়া করছি। আপনি আমাকে বলেন যে রোজিনা, যে আমি অন্য রিপোর্টের কথা বাদ যাব, রোজিনা যে রিপোর্টগুলি করছে গত 15 দিনে, আচ্ছা এই রিপোর্ট সম্পর্কে যদি যে সে সচিবের কাছে বলতো যে আমি শুনলাম এই ঘটনা ঘটছে, আপনি কি আমাকে কাগজপত্রগুলি দিবেন? সচিব দিত, সিম্পল কথা দিত। যারা সচিবালয়ে রিপোর্ট করছে এত বছর ধরে বাংলাদেশে, যে কোনো একজন সাংবাদিককে জিজ্ঞাসা করেন তারা কিভাবে এই তথ্যগুলি আনতো। আচ্ছা এই তথ্যগুলি কার? এই তথ্যগুলি কার? এই তথ্যগুলো জনগণের তথ্য, জনগণের ভালোর জন্য তথ্য। যদি রোজিনা ওই তথ্যগুলো এনে রিপোর্ট করে যদি জনগণের জন্য ক্ষতি কিছু করে থাকে, তো আপনি মামলা করেন। তবে আরেকটা পয়েন্ট থাকে যে এই তথ্য যেভাবেই হোক, সোর্সের মাধ্যমেই হোক, চুরি করে হোক, যেভাবেই হোক, তথ্য সংগ্রহ করার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবার একটা কমেন্ট থাকে, তাদেরকে জানতে চাওয়া হয় এবং রিপোর্টে সেটার উল্লেখ করা হয়। ওইটাই আমাদের নিয়ম। এটা রোজিনা কেন, এটা সব
সাংবাদিক সব মাধ্যমেই এই রেওয়াজটা আছে। এটা ছাড়া অসম্পূর্ণ, আপনি এডিটর হিসেবে রিপোর্ট একসেপ্ট করেন না, আমিও করি না। তো কিন্তু গত 15 দিনের রিপোর্টে রোজিনার প্রত্যেকটা রিপোর্টে তো সেই বক্তব্যগুলো নেওয়া হয়েছিল, ওনারা কি করছেন, কোনো জবাব দিতে পারছেন? এবং সুইটি ঠিকই বলেছে যে যদি ওর রিপোর্টে তাদের কারো আপত্তি থাকতো মামলা করতো রোজিনার বিরুদ্ধে বা প্রথম আলোর বিরুদ্ধে, সেই বুকের পাটা আছে, সেটার প্রতিবাদ করে সেই বুকের পাটাও নাই, সে আত্মবিশ্বাসও নাই। তারা পারে কি এই কাজটা? আচ্ছা, আপনি আমাকে কতগুলো কথা বলেন। হ্যাঁ, সে দেশের জন্য বিরাট ক্ষতিকর, দেশের স্বাধিকার সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে, সেই ক্ষতির জন্য তারা করছে, তারা মামলা করছে। হয়তোবা ভাই কি দলিলটা দেখেন না একটু। আপনি যখন আদালতে যাবেন, আপনি কি দলিলটা এক্সিবিট করবেন না আদালতের কাছে যে এই সেই দলিল যেটা বাইরে প্রকাশ পেলে দেশ ধ্বংস হয়ে যেত? সেটা কি? সেটা প্রকাশ করতে হবে তো। সেটা কি? যেটা লুকানোর জন্য এত রাগ। এখন শুনেন, বলা হচ্ছে কি উনি এটা লুকিয়ে ফেলেছিলেন, উনার মোবাইলে ছবি তুলেছেন। কয় ঘন্টা ছিল তাদের কাছে? 5 ঘন্টা। এই 5 ঘন্টায় যে ওই জিনিসগুলি আপনি ভাঁজ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেন নাই, কি প্রমাণ আছে? আপনি যে ওই সময় তার মোবাইলটা ছিনিয়ে নিয়ে ওই মোবাইলটা ছবি তুলেন নাই, কি প্রমাণ আছে? আপনি একজন মানুষকে আটকে রাখতে পারেন কোন আইন? আপনি আমাকে বোঝান। আপনি একজন মানুষকে তার ঘরে প্রবেশ করতে না দিতে পারেন, কিন্তু তাকে আপনি আটকে রাখবেন কোন আইনে? আপনার তো উচিত ছিল তখনই সচিবালয়ে কি পুলিশ নেই, একদম আপনি তখনই পুলিশের তাকে ধরে দিতেন। আপনি 5 ঘন্টা তাকে নিয়ে কি করলেন? এই প্রশ্নের জবাবটা কে দিবে? এই কাজটা করা তার অধিকার তাদের আছে? তার কেন করলো? এখন আমি তো মনে করি যে এই লোকগুলো যা করছে এগুলো তো মানে মারাত্মক, তারা তাকে মারতে চেয়েছিল, তারা জাস্ট তাকে মারতে চেয়েছিল, এবং গলা টিপার ছবিটা আমরা পেয়েছি কিছুটা। সবচেয়ে বড় কথা হলো এই লোকগুলোর কোনো রকম দেশের প্রতি, দেশের সরকারের প্রতি, দেশের নেত্রীর প্রতি কোনো ধরনের তাদের কোনো দয়া মায়া নাই। তারা কেবল নিজেকে চিনে, নিজের দুর্নীতিকে কীভাবে ধামাচাপা দেওয়া সেই চেষ্টা করে। আর আমরা কিছু অথর্ব মন্ত্রী বসে রাখছি, ওনারা যা বলে হা 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 করতে থাকে। এই হলো আমাদের নিয়তি। নিয়তি যাই হোক না কেন, ঘটনাটি আসলে সাংবাদিকতার জন্য একটা কালো অধ্যায় রচনা করলো সৈয়দ ইশতিয়াক রেজা। যেই ধারা, যেই মামলা, সেটাতে আসলে আমাদের বাংলাদেশে এর আগে কারো বিরুদ্ধেই এমন কোনো মামলা হয়নি। এটার এখতিয়ার, এবং এটা কি এবারেই শেষ হলো নাকি মানে শেষের শুরু, নাকি মানে এই শুরু হলো এবং এটা হতেই থাকবে? দেখেন, আমি তো মনে করি যে রোজিনার সাথে যেটা করা হয়েছে তার গলা চেপে ধরেছিল দুর্নীতি এবং লুটপাটের কালো হাত, এবং সচিবালয়ের মতন একটি জায়গায়, যেটা সবচেয়ে নিরাপদ জায়গায় ভাবা হয়, সেখানে তাকে হেফাজতে নির্যাতন করা হয়েছে। এবং আমলাতন্ত্রের একটা অংশ যারা রোজিনার গায়ে হামলে করেছিল তারা এটিকে রাষ্ট্রীয় নিপীড়নের পর্যায়ে নিয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। কিন্তু যে মামলার কথা বলা হচ্ছে, সেই মামলায় স্বাধীনতার 50 বছরে এই প্রথম কোন সাংবাদিকের বিরুদ্ধে একটি মামলা হলো 1923 সালের একটি উপনিবেশিক আইন দিয়ে। অর্থাৎ মনোজগতে যে উপনিবেশ বিরাজ করছে আমাদের আমলাতন্ত্রের, তারা যে বাংলাদেশের উন্নয়নের সাথে যায় না, অগ্রগতির সাথে যায় না, তারা যে এখনো উপনিবেশ আমলে পড়ে আছে, তার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। ভারতে এই আইনটিও কিন্তু আছে, এবং এই আইনে ভারতে মামলা হয়েছিল 4 জন সাংবাদিকের বিরুদ্ধে। 4টি ভারতের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, বলেছে এই আইন সাংবাদিকদের বেলায় প্রযোজ্য নয়, এবং এই আইন আজকের স্বাধীন বাংলা ভারতে মানে প্রয়োগ হতে পারে না। কেন তারা এটি বলেছে? এই আইনের 2টি দিক আছে। একটা হলো গোপন যেটাকে হলো গুপ্তচর বৃত্তি, এবং আরেকটি হলো গোপন নথি সরিয়ে ফেলা। দুটোই কিন্তু প্রযোজ্য হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেলায়, যে তারা যদি গুপ্তচর বৃত্তি করে, তারা যদি গোপন নীতি সরিয়ে ফেলে। এইটা কোনো নাগরিকের বেলায় নয়, নাগরিকের প্রতিনিধিত্ব করে সাংবাদিকরা। সুতরাং এখানে আমার কাছে মনে হয় যে পুরো জিনিসটাকে সরকারকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং এটার মাধ্যমে আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের যে ভাবমূর্তিটা দাঁড়িয়েছে সেটা তো আপনারা আলোচনা করলেনই। আমি অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে, এখানে বুলবুল ভাই আছেন, অন্যরা আছেন, শফিউল আলম আছেন, সবচেয়ে মনীষা আপনি নিজে অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন, সবচেয়ে বড় প্রমাণের একটা হলো নথি। আপনার কাছে নথি থাকতে হবে, কাগজ থাকতে হবে। তাহলে কাগজ কিভাবে জোগাড় হয়? বাংলাদেশে কেউ চাইলে কাগজ দেওয়া হয় না।
নানা প্রক্রিয়ার ভিতর দিয়ে কাগজ জোগাড় করতে হয়। রোজিনা যদি সেই চেষ্টা করে থাকেন, আমি বলবো তিনি সঠিক সাংবাদিকতা করেছেন। কিন্তু যে অভিযোগ আনা হয়েছে রোজিনার প্রতি যে তিনি কাগজ সরিয়ে ফেলেছেন, তিনি রাষ্ট্রীয় গোপন দলিল সরা ফেলার চেষ্টা করেছেন, আমি বলবো এই অভিযোগ যদি থেকেও থাকে তার তো একটা ভিন্ন তরিকা আছে, যে তরিকার ভিতর দিয়ে আপনি তার বিরুদ্ধে যে কোনো সাংবাদিকতা সুলভ ব্যবস্থা নিতে পারতেন। এটি হলো সেই দুর্নীতিবাজদের কালো হাত, তারা রোজিনার উপর আক্রোশের কারণে এটি ফেটে পড়েছে এবং সেই কাজটাই করেছে। অনুসন্ধানী সাংবাদিকতার দুটি দিক, একটা হলো নথি মানে হলো যেটি দুর্নীতি প্রমাণের কাগজ। আমার ধারণা গত 15-20 দিন ধরে রোজিনা যে রিপোর্টগুলি করছিল, তিনি আরো কোনো ক্লু পেয়েছিলেন, তিনি আরো দুর্নীতির প্রমাণের কাগজ খুঁজছিলেন, সেটি হয়তো রোজিনা জেনে গিয়েছিল এবং জেনে যাওয়ার কারণে এই গোষ্ঠী তার উপরে চেপে বসেছে এবং তার প্রতি এরকম একটি আচরণ করেছে। আমি সত্যি অবাক হয়েছি মন্ত্রীর রিয়াকশন দেখে, এবং একজন জনপ্রতিনিধি হয়ে তিনি আমলাতন্ত্রের পক্ষে যেভাবে সাফাই গাইলেন, তাকে আমার কাছে মনে হয়েছে তিনি আসলে আমলাতন্ত্রে চাকরি করেন, তিনি আসলে সরকারের কোনো কাজ করেন বলে আমার কাছে মনে হয়নি। অত্যন্ত দুঃখজনক। এবং এই জায়গাটায় দীর্ঘ সময় আটকে রাখা, আমি আবারও বলবো, সচিবালয়ে হেফাজতে নির্যাতন করা হয়েছে। এবং একটা নতুন বিষয় আমরা জানলাম যে সচিবের ব্যক্তিগত সহকারীর বা সচিবের কক্ষ একটি টর্চার সেল। সচিবালয়ে আজকে ক্যাডার নামের মাস্তানদেরকে আমলাতন্ত্রে নিয়োগ দেওয়া হয়েছে। এটাও বোধহয় আমরা নতুন করে দেখলাম বাংলাদেশে। এই প্রসঙ্গে আমি জানি না কতটা প্রাসঙ্গিক হবে, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের কথা মনে পড়লো। বাংলাদেশের একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের এই অনুষ্ঠানে এসে বলেছিলেন যে করোনা এমন একটা ভাইরাস যার যেটা দুর্বল, সবচেয়ে দুর্বলতর জায়গায় সবচেয়ে বেশি জেকে বসে, সেটা শরীরেই হোক আর সমাজেই হোক। আর আমরা বাংলাদেশের জায়গায় দেখছি যে যেসব মন্ত্রণালয়ে সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় অব্যবস্থাপনা আছে, কিন্তু করোনার সবচেয়ে বেশি জেকে বসেছে। ফার্স্ট ওয়েভ একরকম করলে এই মন্ত্রী নানানভাবে হ্যান্ডেল করলেন, নানান সমালোচনার মুখে। সেকেন্ড ওয়েভের আমরা কোন ধাপে আছি জানি না। এই রোজিনার এই ঘটনা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুরো আমলাদের ডেলিবারেটলি পুরো বাংলাদেশের মুখটাকে অন্ধকার করে দেওয়ার জন্য, যে নিজেদেরকে সেভ করার জন্য বাংলাদেশকে হেয় করার যে প্রক্রিয়াটি তারা করলেন, সেটা সেকেন্ড ওয়েভের সাথে কি আমরা তুলনা করতে পারি কিনা একটু নিশ্চয়ই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এটা করোনার সাথে তুলনা করে বলবেন নিশ্চয়ই। আমরা আপাতত সাংবাদিকতায় থাকতে চাই। এইভাবে হেনস্থার শিকার বারবার করে হচ্ছে সাংবাদিক নেতৃবৃন্দ। যেসব আইনগুলো আছে সাংবাদিকতার স্বাধীন মুক্ত চিন্তার বিপরীতে যেগুলো বারবার করে প্রয়োগ করা হচ্ছে, সেগুলো নিয়ে যখন একটা ইস্যু হয় তখন আলোচনা করি, তারপর থেমে যাই। আসলে আমরা একটা শক্ত জায়গা কবে পাবো যে যেখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো যে আমাদের পক্ষে, আমাদের কাজ করার পক্ষে আমাদের আইন শক্ত আছে, আমরা মাথা উঁচু করে জোর গলায় সত্যের পথে এগিয়ে যেতে পারবো। মঞ্জুরুল হাসান বুলবুল এই প্রশ্নের উত্তর দিবেন যেসব আইনগুলো দিয়ে গলা চেপে ধরার চেষ্টা করা হয়। বিরতির পরে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা হেনস্থার সাংবাদিকতায় শিরোনামে আমরা কথা বলছি মঞ্জুরুল হাসান বুলবুল। আমরা যেসব আইন, নানান আইনের ধারা উপধারার কারণে আমাদের বাক স্বাধীনতা অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়, অনেক সময় অনেক জায়গায় স্বাধীন সাংবাদিকতা করা যায় না। এগুলো বড় বড় ইস্যুর সময় কখনো রোজিনা, কখনো অন্যান্য ইস্যু আসলে পরে আলোচনা করি, তারপর আর যেখানেটা সেখানে থেকে যায়। এটার জন্য কি একটা পার্মানেন্ট কিছু কি করা যায় না? দেখেন, আমি যখন বিএফইউজের সভাপতি তখন আমরা আইন সংস্কার কমিশনের কাছে গিয়েছিলাম। আর্টিকেল 39 অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, 39 ধারা আপনাকে বলে চিন্তা, বিবেক, মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হইল। তবে যখনই বলে তবে, এর মধ্যে প্রায় 12টি আইন আছে এবং সেই আইনের মধ্যে যে 1921 সালের 23 সনের যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, আপনি জানেন যে এখানে পোস্ট অফিস অ্যাক্ট নামের একটা আইন আছে। পোস্ট অফিস অ্যাক্ট হলো যে আপনি যে কাউকে যদি চিঠি লেখেন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অথরিটি আছে, আপনার সেটি খুলে দেখা যে আপনি রাষ্ট্রবিরোধী কোনো তথ্য পাচার করলেন কিনা। আপনি মুন্নি গত কয় বছর ধরে চিঠি লেখেন না পোস্ট অফিসের মাধ্যমে? আপনি এখানে বসে মাসুদ কামাল আজকে আমেরিকার সঙ্গে 14 বার কথা বলতে পারবে। তো ওই আইনটি কেন থাকবে? অভিনয় নিয়ন্ত্রণ, যেটা আপনি সেই নীলকরদের সময় করা হয়েছে, সেই আইনটা আছে।
চিলড্রেন্স অ্যাক্ট আছে, সেই সময় বিশ্বযুদ্ধের সময় বাচ্চাদেরকে দিয়ে তথ্য পাচার করা হতো, কাজে বাচ্চাদেরকে চেক করতে হবে। ওই বিশ্বযুদ্ধের সময়ের ওই প্রেক্ষাপটে আইনটি, এই আইনটি কেন থাকবে? এইরকম কতগুলি আছে আমাদের পুরনো আইন, আমরা বলছিলাম পুরনো আইনগুলি রিপিল করা দরকার। আরেকটা হচ্ছে নতুন আইন। নতুন আইনের মধ্যে হচ্ছে যে আইনগুলি প্রকৃত প্রস্তাবে এমন বিব্রতকর, আইসিটি আইনের 57, ডিজিটাল সিকিউরিটি আইনের 32। আমরা বলছি যে এই নতুন আইন আমাদের দরকার, কিন্তু নতুন আইনগুলিকে মিডিয়া বন্ধ। আর তৃতীয় হচ্ছে নো আইন, কোনো আইন নাই। আপনি বাংলাদেশে এতগুলি টেলিভিশন চ্যানেল, কোনো সম্প্রচার আইন নাই। মুন্নি সাহা বড় সাংবাদিক, আমি আপনাকে সাংবাদিক মানি, কিন্তু আইন আপনাকে সাংবাদিক স্বীকৃতি দেয় না। আইন আপনাকে বলে আপনি এটিএন বাংলার কর্মচারী। গণমাধ্যম কর্মী আইন আমরা 2016 সনে দিয়ে রেখেছি, আজ পর্যন্ত সেই আইনটা পাশ হয় না। সেই আইনটা পাশ হলে প্রিন্ট মিডিয়া তাও কিছু আছে, শ্রম আইনের 144-45 মধ্যে আছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার এরা কোনো সাংবাদিক কিনা আইন অনুযায়ী, এরা হচ্ছে কোম্পানির কর্মচারী। আপনার প্রভিডেন্ট নাই, আপনার গ্র্যাচুইটি নাই, আইনগতভাবে কোথাও যেতে পারবেন না। আইনটি করা দরকার, কাজে এটি একবারে হবে না, এটা কন্টিনিউয়াসলি লড়াইটা করতে হবে। সাংবাদিকতার ডিফারেন্ট চ্যালেঞ্জেস আছে, সেই চ্যালেঞ্জগুলি এক এক সময় এক এক জিনিসটা আসবে। কিন্তু আমি যে একটা আতঙ্কিত যে অ্যাক্সেস তো, আমরা তথ্য অধিকার আইন 2009 হওয়ার আগে আমরা আন্দোলন করতাম অ্যাক্সেস টু ইনফরমেশন। আমরা বলতাম সরকারের তথ্য ভাণ্ডারের সাংবাদিকদের প্রবেশাধিকার দিতে হবে। এইটা চেঞ্জ হইতে হইতে তথ্য অধিকারটা আইন, রাইটটা আসলো, আমরা একটা ভালো জায়গায় গেলাম। কিন্তু রোজিনার ঘটনার পরে মনে হলো যে আমাদের আবার ওই ব্যাক টু দ্য স্কোয়ার, আবার তথ্য ভাণ্ডারে যেতে হবে, কারণ এই কাজে যে বন্যাসের মতো লোকরা তথ্য পাহারা দেয়, এই তথ্য ভাণ্ডারে আমরা ঢুকতে পারবো না। কাজেই আমার বক্তব্যটি হচ্ছে যে সাংবাদিক সংগঠন, সাংবাদিক নিয়ে যারা পড়াশোনা করেন, যারা সংগঠন করেন, এমনকি মিডিয়ার মালিক, সম্পাদক পরিষদের কাজই তো এটা, তার রিপোর্টারদের জন্য একটা স্মুথ পরিবেশ তৈরি করা। আপনি কি বলে বড় বড় প্রতিষ্ঠানের সম্পাদনার জায়গায় যারা আছেন তাদের কাজই এটি। কারণ আমরা যখন জার্নালিজম পড়েছি, আপনিও পড়েছেন, আমাদের নীতি কথা, ইথিক্স সব পড়ানোর পরে স্যার কি বলতো, ইনভেস্টিগেটিভ রিপোর্ট বললো যে কি বেগ বড় বাই, বলে সব আইন কানুন ঠিক আছে, কিন্তু তথ্য তুমি মানে ভিক্ষা করে আনো, ধার করে আনো, অথবা কিনে আনো, আমি জানি না। তো রোজিনা, পৃথিবীতে এখন 3 ধরনের সাংবাদিক বলা হয়। একটা হলো স্টেনোগ্রাফি সাংবাদিক, প্রোটোকল, খালি মন্ত্রী বিটিভি সেই সাংবাদিক। আরেকটা হলো কি বলে স্টেনোগ্রাফি সাংবাদিক, তিনি বলেন, তিনি আরও বলেন, তিনি না বললে সাংবাদিকতা নয়। আরেকটা হলো ইনভেস্টিগেটিভ রিপোর্টিং, ডাটা রিপোর্টিং, সেটাই হচ্ছে এখনকার সাংবাদিকতায় আছে। কিন্তু আমাদের মুশকিল হলো, আমাদের মন্ত্রী বাহাদুররা আমলারা চান প্রোটোকল রিপোর্টিং। আপনারা টেলিভিশন চালান, সবাই ক্যামেরা 16-17টা ক্যামেরা পাঠান, এবং সবাই কোট টাই পরে বসে। এই বেসরকারি ক্যামেরা পাঠাতে হয় না, ওনারা যা বলে দেন তাই প্রশ্ন করার কোনো সুযোগ নাই। বেসরকারি টেলিভিশন আসাতে একটা হয়েছে যে আমাদের সচিবালয়ের আমলারা এখন সুন্দর কাপড় চোপড় পরেন, টাই পরেন, কখন কোন টেলিভিশনে কথা বলতে হয় জানি না। তো না, এই প্যান্ডেমিকের তো সাংবাদিকতার কোনো কিছুই নাই, কারণ হলো যে যা বলে দিবেন আর যেটা পাঠাবেন, জুমে যেটা পাঠাবেন। আমি শেষটুকুতে ফিরে যেতে চাই, কাজী এত ঝুঁকির মধ্যে আপনিও কঠিন সাংবাদিকতা করেই পর্যন্ত এসেছেন। রোজিনা আমার হাতের তৈরি রিপোর্টার, আমি তাকে একদম, তার সাংবাদিকতা আমার বড় হয়ে ওঠা একসাথে হয়ে উঠেছে। সাহসী সাংবাদিক, এবং সে এই যে অনুসন্ধানী সাংবাদিক, সে প্রোটোকলে যায় না, স্টেনোগ্রাফিতে যায় না, অনুসন্ধানী সাংবাদিকতা করেছে। আজকে যারা মানে তার পক্ষে এখানে ঝাঁপিয়ে পড়েছেন, এরা যদি আমাদের সমস্ত আন্দোলন, আমি জানি যে রেজা আমার সাথে একমত হবেন, এই যে এত সাংবাদিকরা চিল্লাচিল্লি করছেন, ফেসবুকে ফাটাই ফেলতেছেন, কালকে একটা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি দেন না, এর 1/4 তো যাবে না। ওইটা বুলুল ভাইকে করতে হবে, ওইটা রেজা ভাইকে করতে হবে। তাদের এই প্রত্যাশার জায়গাটার জন্য আমি ধন্যবাদ জানাই তাদেরকে, কিন্তু সবাইকে আসতে হবে। মুন্নি সাহাকে অপমান করলে, এটা খালি মুন্নি সাহা নারী বলে বা এটিএন নিউজ না বলে, একজন মেয়ে সাংবাদিক, একটা মুন্নি সাহা তৈরি করতে, একটা কিশোর লালা তৈরি করতে আমাদের কত সময় লেগেছে। তাদেরকে অপমান করবে একটা লোক, আর আমরা চুপচাপ বসে বসে আমরা সাংবাদিকতার অধিকার নিয়ে, মর্যাদা নিয়ে কথা বলবো, এটা হয়? আমি কতজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলবে না, বলছেন না ঠিক আছে। যখন আপনি মানে মাথায় কি বলে, আকাশে থাকিলে বিদ্যুৎ, ওইটা নিয়ে কবিতা লেখা যায়, কিন্তু মাথায় পড়িলে বজ্র, যে বজ্রপাতে আজকে 7 জন মারা গেছে না, আকাশে থাকিলে বিদ্যুৎ, ওই 18 জন, আকাশে থাকিলে বিদ্যুৎ নিয়ে কবিতা লেখেন, গান লেখেন, কিন্তু মাথায় পড়িলে বজ্র, এখন মাথায় পড়ছে। কাজে রোজিনার যেটা আমরা মাথায় দেখলাম, যে সাংবাদিকদের মধ্যে এবং সিভিল সোসাইটি সমাজের মধ্যে, আর সাংবাদিকরা আইসোলেটেড পারবে না, সাংবাদিকদের একটা আস্থার জায়গা রাখতে হবে, যাতে সমাজ তার উপর আস্থা রাখতে পারে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে আস্থা, রোজিনার প্রতি মানুষ ক্ষুব্ধ করে। আমি তখন সংবাদের বার্তা সম্পাদক, তখন সার নিয়ে কেলেঙ্কারি হচ্ছে। ঢাকা শহরে যে 70 জন সারের ডিলার ছিল আমরা জানতামই না। ঢাকার ডিসি অফিসে মিটিং হয়েছে রাতের বেলা, সেটা আমার ফ্যাক্স যুগে এসছে, এবং এটা কে দিয়েছে আমি সোর্স জানি না আজ পর্যন্ত। আস্থাটা ছিল যে সংবাদের প্রতি, আজ আমার প্রতি না, সংবাদের প্রতিটা। রোজিনা সেই আস্থাটা অর্জন করেছে। হ্যাঁ, লাঞ্ছিত হয়েছে, কিন্তু রোজিনার এই মানে দুর্ঘটনার মধ্য দিয়ে
মানুষ অনুসন্ধানী সাংবাদিকতা জানতে চায়, মানুষ চায় সাংবাদিকরা সাহসী হোক, মানুষ চায় সাংবাদিকের নেতা যারা তারা মাঠে সাংবাদিকদের জন্য একটা পরিবেশ তৈরি করুন, মানুষ চায় যে সব বড় বড় প্রতিষ্ঠান যারা আছেন শুধুমাত্র সাংবাদিকদের মাঠে ছেড়ে দেবেন না, তাদের প্রোটেকশনের জন্য, মর্যাদার জন্য কাজ করবেন। এই বোধোদয়টা যদি যুক্তি হয়, আর ওই যে আইনের বিষয়গুলি, এটা কন্টিনিউয়াস লড়াই করতে হবে। সেই লড়াইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা একটা ভালো জায়গায় যাব। আমি মনে করি যে ইমিডিয়েটলি রোজিনার মুক্তি, এটা হলো আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর হলো যে দুর্বৃত্ত আমলা নামের যে সব আমলার তো খারাপ না, কিন্তু যে আমলাদের চেহারা আমরা দেখেছি, যেটা রেজা বললো যে ক্যাডার, প্রকৃত অর্থেই ক্যাডার, মোহাম্মদপুরের ক্যাডার আর সচিবালয়ের ক্যাডারের মধ্যে কোনো পার্থক্য নাই। এই ক্যাডারদের ব্যবস্থা নিতে হবে। আর 3 নম্বর হলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমি আমলাতন্ত্র এবং সাংবাদিকতাকে মুখোমুখি দাঁড়াতে চাই না। আমি মনে করি এটা যুগের পর যুগ চলে এসছে, আমরা এই সাংবাদিকতা করব। হ্যাঁ, আমার বিরুদ্ধে কোনো কেস থাকলে, যেটা বলা হচ্ছে যে রোজিনা স্পর্শকাতর তথ্য নিয়ে এসেছিল, ফাইন, এই তথ্য নিয়ে এসে যদি প্রথম কালোতে ছাপতো, এটা যদি ক্লাসিফাইড ইনফরমেশন, আপনি প্রথম আলোর বিরুদ্ধে মামলা করবেন যে তুমি ক্লাসিফাইড ইনফরমেশন কেন চেপেছ। আপনি তো আরেকটা কি বলে স্পুটনিকের সঙ্গে যে এগ্রিমেন্ট হচ্ছিল, সেই এগ্রিমেন্টের ড্রাফট তো রোজিনা ছেপেছে। সেই এগ্রিমেন্টের মধ্যে কি ছিল? রাশিয়া কতগুলো অন্যায্য শর্ত আমাদের উপর চাপিয়ে দিয়েছে, আমাদের সরকার রাজি হয় নাই। তো এই রিপোর্টের মধ্য দিয়ে যে রিপোর্টটা আসলো যে আমাদের সরকার রাশিয়ার অন্যায্য সরকারের কাছে মাথা নত করছে না, তার মধ্যে রোজিনার রিপোর্ট দেখে তো মানুষের শ্রদ্ধা বেড়েছে সরকারের প্রতি। কাজে রোজিনা তো সরকারের বিরুদ্ধে করেছে তা না, বরং সরকারকে সহায়তা করেছে, সরকার একটা মর্যাদাশীল অবস্থানে আছে। কাজে ইনভেস্টিগেটিভ রিপোর্ট কারো বিরুদ্ধে যায়, দুর্নীতিবাজের বিরুদ্ধে যায়, কিন্তু চূড়ান্ত বিচারে রাষ্ট্র, সমাজ এবং মানুষের। মানে আমাদের আসলে এই পুরো ঘটনাটা থেকে পারসেপশন কি হলো? প্রথমত তো স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতি, তাদের নির্লজ্জ আচরণ সেগুলো, এবং কোথাও কোথাও যে কতটা কি বলবো বোকা বা সেটাও কিন্তু বুলবুল ভাই আপনার কথা থেকে আমি বুঝতে পেরেছি যে আমরা বুঝি, কিন্তু তারা চুরি করে, তারা দুর্নীতি করে, তারা আসলে কিভাবে সেটা হ্যান্ডেল করবে সেটাও জানে না। সেটা মাসুদ কামাল বলেছে, তাদের তো সিঙ্গেল ট্র্যাক, যে আমার ওপর একটা যাতে বাইরে না আসে, আর দেশগুলোয় যাক। স্বাস্থ্য, আমি তো আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আছি, কালকে আরেক মন্ত্রণালয়ে চলে যাবো, যতদিন আমি আছি ততদিন না, সিঙ্গেল ট্র্যাকে চলে তারা। না মানে এর চেয়ে তো মানে একজন সাংবাদিককে এভাবে হেনস্থা না করে কিন্তু সংবাদপত্রের বিরুদ্ধে তারা তাদের যদি সৎসাহস থাকতো তাহলে সেটা ডিল করতে পারতো। রোজিনাকে তারা যদি নিয়ে বসতো যে আপনি কেন নিয়েছেন, এবং তারা যদি তখন প্রথম আলো সম্পাদককে বলতো যে আপনার সাংবাদিক এখান থেকে, সম্পাদকই বলতো যে ঠিক আছে আমি এটা দেখবো। এইরকম আপনি নির্মল দায়ের আত্মজীবনী পড়বেন, নির্মল সেনের, যখন হলিডেতে বঙ্গবন্ধুর বিরুদ্ধে এনায়েতুল্লাহ খান র্যান্ডম লেখা শুরু করলো, আওয়ামী লীগ খেপা, বঙ্গবন্ধু খেপা, পুরো সরকার খেপা, এই নির্মল সেন, রিয়াজ ভাই তারা এনায়েতুল্লাহ খানকে নিয়ে গণভবনে গেলেন এবং বঙ্গবন্ধুর সঙ্গে এনায়েতুল্লাহ খানকে ঢুকাই দিলেন, বলে যে আমরা নেতারা ঢুকলাম না, আপনারা ঠিক করেন। এবং ঠিকই 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনার পরে বের হয়ে আসলেন। বঙ্গবন্ধু বলে যে মিন্টু তুই তো বেশি বেশি লেখিস, এবং প্রবলেম সলভ। এবং ওইভাবেই তো রাজনীতিকদের সাথে সাংবাদিকদের ওই সম্পর্ক, প্রশাসনের সাথে ওই সম্পর্ক। আপনি এই যে আজকে বড় বড় সচিব যারা বলেন, তাদের সাথে আমাদের সিনিয়র সাংবাদিকদের, আপনি কাজ করেছেন, আপনার কত সোর্স আছে, আপনি নাম বলবেন না, কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ আপনাকে ইনফরমেশন দেয়, এবং সেই ইনফরমেশন আমরা রাষ্ট্রের বিরুদ্ধে পাবো, মানুষের জন্য। আমরা যখন একজন সাংবাদিক যখন তথ্য নেয়, এটা তো তার বাবা মা আত্মীয় স্বজনের জন্য না, এটা মানুষকে সচেতন করার জন্য, এটা তো সাংবাদিকতার বেসিক দায়িত্বের মধ্যে পড়ে। এখন এটা যারা না করতে চান, মাসুদ কামাল যেটা বলেছেন, ওই তারাই খুব স্পর্শকাতর হন যে আমার নামটা যদি চলে আসে, এখানে টাকা হয়ে গেল, আমার কানাডায় বাড়ি আছে, আমার লন্ডনে বাড়ি আছে, এটা যদি চলে আসে তাহলে তো বিপদ হবে। কাজে এই জন্য তাহলে একজন যুগ্ম সচিব একটা মেয়ের গলা এইভাবে চেপে ধরতে পারে, হাত দিতে পারে, 6 ঘন্টা আটকে রাখতে পারে। আমি সরকারের আগের দিন রাতে এবং আজকে সারাদিন সরকারের বহু লোকের সঙ্গে কথা হয়েছে, এবং অন্তত হাফ এ ডজন মিনিস্টার বলেছে এটা সিম্পল, যদি তারা কেসও করতে চেত, জাস্ট খালি ধরে এনে ওই সচিবালয়ের পুলিশদের কাছে দিতে, পুলিশ বাকিটা করতো। এই 6 ঘন্টা ধরে ওই মানে সচিবের ক্যাডারগিরি দেখানোর কোনো সুযোগ ছিল না। সরকারের মধ্যেও ভিন্ন মত আছে। না মানে এটা এই পুরো ঘটনাটা শুধুই কি সাংবাদিককে হেনস্থা করার জন্য, নাকি এটার মধ্যে অন্য কোনো মানে প্ল্যানটা আরও অন্যরকম অন্য কিছু, সেটাও কিন্তু মানুষের মনে প্রশ্ন জেগেছে। প্রশ্ন যেমন জেগেছে কি ছিল রোজিনার ব্যাগে, কি এমন তথ্য যেই ডকুমেন্ট ফেলে একজন কর্মকর্তা একজন সাংবাদিককে বসিয়ে রেখে চলে যেতে পারে, আর রাষ্ট্রের এমনই গুরুত্বপূর্ণ তথ্য যেটা যেই ছবি তোলার দায়ে বা সেই কাগজটি নেয়ার দায়ে একজন সাংবাদিককে 6 ঘন্টা আটকে রাখা যায়, আবার ওটা কাগজটা আবার টেবিলে ফেলে রেখেও যাওয়া যায়। খুবই ডিলেমা এই জিনিসগুলোর মধ্যে। একটা সেকেন্ড বলি, তারপর অন্য কিছু অনেক বলেছি যে এই যে আপনি তো তথ্য আটকে রাখেন,
আপনারা সেরাম থেকে যে কি আনলেন, ভ্যাকসিন আনলেন, এটার চুক্তি কি জানালেন না, এবং একটা বিশেষ কোম্পানির সুবিধা দেওয়ার জন্য করলেন, আমরা জানলাম না, কিন্তু আটকে রাখতে পারলেন। সাংবাদিকরা সেই শেয়ার মার্কেট থেকে তথ্য এনে কিন্তু সেরাম রিপোর্টটা পাস করে দিল। আচ্ছা, আপনি কোনো তথ্য আটকে রাখতে পারবেন না, কোনো তথ্য আটকে রাখতে পারবেন, এটা অসম্ভব। আজকের পৃথিবীতে কোথাও না কোথাও এটা প্রকাশিত হবেই। মানুষের অনেক এখন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমি ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে আসব। কি লুকাতে চেয়েছে, কি প্রকাশিত হলো এই লুকাতে চাওয়ার এই পুরো প্রক্রিয়াটার মাধ্যমে, আমি আপনার কাছে শুনবো একটা বিরতির পরে। হেনস্থার সাংবাদিকতা একেবারে শেষ ভাগে ডক্টর শফিউল আলম ভূঁইয়া যোগ করবেন। যে প্রশ্নটি আপনি আমাকে করেছেন, এই প্রশ্নটি আমারও, কিন্তু যে এই ঘটনাটি দেখার পরে আমার মনেও বারবার জেগেছে যে আসলে কি এমন ছিল, যে কি এমন নথি। আগের আলোচকরা যেটা বলেছেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি কি এইভাবে টেবিলের উপরে থাকা সম্ভব কিনা, বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে রাষ্ট্রের এমন কি গুরুত্বপূর্ণ নথি থাকবে যেটা রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি। তো সেই প্রশ্নগুলো আমার ছিল। আর এই যে অনুসন্ধানী সাংবাদিকতায় যেটা হয়, যে আমিও নিজে সাংবাদিক থাকাকালীন সময়ে সচিবালয়ে 2-4 বার গিয়েছি, এখনো বিভিন্ন সভা করার জন্য সচিবালয়ে যাই। তো সচিবালয়ে গেলেই কিন্তু গুরুত্বপূর্ণ নথি আপনি পাবেন না। সেই গুরুত্বপূর্ণ নথি যদি আপনাকে পেতে হয়, হয় সচিবালয়ের কর্তা ব্যক্তিরা আপনাকে দেবেন, অথবা আপনার কোনো না কোনো সোর্সের মাধ্যমে আপনাকে পেতে হবে। আপনি একেবারে গিয়ে টেবিলের উপর গুরুত্বপূর্ণ নথি পেয়ে যাবেন, এটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। তো তাহলে যেটি হয়েছে তার মানে হচ্ছে, হয় উনি কোনো না কোনো সোর্সের কাছ থেকে পেয়েছিলেন, অথবা তাকে কোনো না কোনো ভাবে ট্র্যাপ করা হয়েছে। আমি একটা জায়গায় রোজিনার বোনের ইন্টারভিউ আমি শুনছিলাম। রোজিনার বোন দাবি করছিলেন যে তাকে আসলে ট্র্যাপ করা হয়েছে, যে তাকে সচিবের জন্য অপেক্ষা করার জন্য ওই রুমটিতে বসতে বলা হয়, তারপরে তার উপরে এই ধরনের হেনস্থা বা নির্যাতনের কর্মকাণ্ড ঘটানো হয়। যদি রোজিনার বোনের বক্তব্য সত্যি হয়ে থাকে, তাহলে এটা কিন্তু ভয়ঙ্কর একটি খবর। এটা সাংবাদিকতা কেন, দেশের যে আইন শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি কিন্তু মানে ব্যাপারটা আসলে ট্র্যাপ আসলে রোজিনাকে করা হলো, নাকি এইরকম একটি ঘটনা রচনা করে একটা বড় কোনো কিছু আড়াল করার একটা চেষ্টা করা হয়েছিল? এই জন্য আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা সচিব বা তারা আসলে জবাবদিহিতার মধ্যে পড়বেন কিনা, আদৌ তাদেরকে আনা যাবে কিনা, সেই প্রশ্ন সাংবাদিক হিসেবে আমাদের থেকেই যাবে। সুইটি যোগ করবেন। আমি এতক্ষণ আমাদের সিনিয়র সাংবাদিকদের আলোচনা শুনছিলাম, তো যেটা নেতৃবৃন্দের কথা এসেছে এবং বলা হয়েছে, তা আমি মনে করি যে আন্দোলন যেটুকু হয়েছে, যেটা পিন্টু ভাই বলেছেন, আমি মনে করি যে এটা যথেষ্ট, এবং এটা তাদের পরিকল্পনা ছিল, এটা পরিকল্পনা ছিল। আর নেতৃবৃন্দের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, একটি প্রতিষ্ঠানের, আমার এই মুহূর্তে কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি বলা উচিত যে নেতৃবৃন্দকে যখন আমি ফোন দিয়েছি, আপনার ঘরে যখন আগুন লাগবে, আপনি তো একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, আপনার কাছ থেকেও তো একটা আহ্বান আমরা পেতে হবে। নেতৃবৃন্দকে যখনই আমরা কথা বলেছি, নেতৃবৃন্দর কাছেও কিন্তু কোনো তথ্য যায়নি। হ্যাঁ, একটি জায়গায় নেতৃবৃন্দর যখন শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়, তখন ওনাদের আশা, আমি মনে করি ওনারা হয়তো আসতে পারতেন, কিন্তু তারা চেষ্টা করেছেন। দেখেন, এই ঘটনাটিতে আমরা প্রত্যেকেই মন্ত্রীদের সঙ্গে পর্যন্ত যারা পেশাদার সাংবাদিক, এখানে পিন্টু ভাই আছেন, সচিবালয় যারা আমরা সাংবাদিকতা করি, আমরা প্রত্যেকেই কিন্তু মন্ত্রীদের সঙ্গে কথা বলেছি, আমাদের তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এবং তারা বলেছেন তারা দেখবেন। কিন্তু আমরা 7:30, 8:30 এবং এমনকি আমার ধারণা আমরা 9টা পর্যন্ত আমরা যেই প্রতিষ্ঠানের সাংবাদিক, আমাদের সহকর্মী, আমাদের বন্ধু রোজিনা ইসলাম, আমরা তাদের কোনো তৎপরতা অবশ্যই তারা করেছেন, কিন্তু আমাদের কাছে এসে আমরা দেখিনি। আমরা এটা একেবারে সহকর্মীর জায়গা থেকে বলেছি। তো আমরা যেটা মনে করি যে শুধুই যে আমরা নেতৃবৃন্দের উপরে দায় চাপাবো, নেতৃবৃন্দ কিন্তু এসেছেন এবং আজকে তারা প্রত্যেকেই ভূমিকা রেখেছেন। ইস্তিয়াক ভাই ভূমিকা রেখেছেন, দীপ আজাদ এসেছেন, আমরা দেখেছি তাদেরকে।
এটা হলো আমি আমি যেহেতু সাংবাদিক ইউনিয়ন এক সময় বলতে আমি বিগত কমিটিতেই ছিলাম, এবার আমি আর কমিটিতে নেই, পেশা আমি নির্বাচন করেছি, আমি জয়ী হতে পারিনি, কিন্তু সাংবাদিক সমাজ কিন্তু এগিয়ে গেছে এবং এরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে, যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এসেছে, সারা রাত ধরে আমরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে দেখেছি, নেতৃবৃন্দ কিন্তু ছিলেন এখানে, এরা হলো পরিকল্পিতভাবে করেছে এটা। এখন আপনি যদি কোনো কিছু পরিকল্পিতভাবে করেন, মিসগাইডেড করেন, আমরা প্রতিনিয়ত আমরা আমাদের যে প্রেস উইং, প্রধানমন্ত্রীর কার্যালয় যে প্রেস উইং এর সঙ্গে আমরা যোগাযোগ করেছি, এটি একেবারেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করা হয়েছে। এখন আমাদের যে জায়গাটা এনশিওর করতে হবে, কালকে আমরা স্পেশাল কোর্ট বসানোর জন্য আমাদের নেতৃবৃন্দ অবশ্যই আজকে যোগাযোগ করবেন, এবং ইশতিয়াক রেজা, বুলবুল ভাই, এবং বুলবুল ভাইকে আমি যতদিন থেকে সাংবাদিকতা করি আমি ওনাকে সব সময় কাছে পেয়েছি, সব সময় আন্দোলন সংগ্রামে পেয়েছি। আমি জানি না কালকে উনি কেন আসেনি, উনি ব্যাখ্যাও দিয়েছেন, উনি নেতা ছিলেন না। এই জায়গায় আমার ওনাকে, আমি জানি না আমার মিডিয়ার সামনে এভাবে কথা বলা উচিত কিনা, কিন্তু আমরা বলবো যে আপনি বর্তমান নেতৃত্বে কোন পদে আছেন কি না আছেন, আপনি মঞ্জুরুল হাসান বুলবুল, আমরা ওই জায়গা থেকে আমরা মঞ্জুরুল হাসান বুলবুল নামটা আমরা মানে আপনি ক্ষমতায় থাকেন, কোন কমিটিতে আছেন, আমরা এটা বিচারই করি না অভিভাবক হিসেবে। আমরা যে কোনো ক্রাইসিসে, যে কোনো জায়গায় আমরা এই মানুষটিকে দেখতে চাই। সেখানে এক ধরনের হতাশা তৈরি হয়েছে, সেটার ব্যাখ্যা দিয়েছেন। শেষ মন্তব্য শরীফুজ্জামান পিন্টু যোগ করবেন নাকি হাতে একদম সময় নাই? আমি আরেকটু বলতে চাই যে নিঃশর্ত মুক্তি চাই আমরা, একদম নিঃশর্ত। এবং যারা রোজিনার গায়ে হাত তুলেছে, কিভাবে হাত তুললো, তারা কেন হাত তুললো, আমরা তাদের বক্তব্য শুনতে চাই। তাদেরকে সেই বক্তব্য শোনার আজকে একটা সুযোগ ছিল, যেটা আমরা প্রতিবাদ করতে গিয়ে কিছুটা মিস করেছি। পিন্টু যোগ করবেন একদম এক লাইনে, শেষ করব। আমার একটাই কথা, যে তার নিঃশর্ত মুক্তি, এবং দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে 12 থেকে 14 জন কর্মকর্তা এবং পুলিশ, আমরা বোধহয় কোনোভাবেই, যেটা বোধহয় বুলবুল ভাই বা ইশতিয়াক ভাই বললেন, যে আমলাতন্ত্রের বিরুদ্ধে আমরা নয়, তাদের মধ্যে আমাদের বন্ধু বান্ধব, স্বজন এবং রেসপেক্টেড অনেকেই আছেন। অতএব যে 10-12 জন বা 14 জন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য যা যা করার, সেটা সাংবাদিক ইউনিয়ন হোক, কিনা ব্যক্তিগতভাবে হোক, তার প্রতিষ্ঠান হোক, বা যে কোনো ভাবে হোক, তাদেরকে এই বিচারের মুখোমুখি এবং জবাবদিহির মুখোমুখি তাদেরকে করতে হবে। এবং সেটা যদি না হয়, তাহলে বুঝতে হবে, এবং ভবিষ্যতে আমাদের সাংবাদিকতার জন্য এটা একটা অশনি সংকেত হিসেবে কাজ করবে। এত বড় অন্যায় রেকর্ডে এবং চোখের সামনে, যার ছবি আছে, ভিডিও আছে, চোখের সামনে সবাই দেখেছে, তার যদি কোন রকম কোনো বিচার না হয় এবং কোনো জবাবদিহি আমরা যদি না চাইতে পারি, প্রতিষ্ঠা না করতে পারি, সেটা বলবো যে এটা আমাদের পেশার জন্য এটা একটা কলঙ্ক হবে এবং এটা আমাদের একটা ব্যর্থতা হবে। এটাই আমার শেষ কথা। স্পেশাল কোর্টের দাবি আসলে যেই সাংবাদিকরা এখনো একেবারে সক্রিয়ভাবে মাঠে আছেন, সব সময় রিপোর্ট কভার করছেন, তাদের দাবি স্পেশাল কোর্টের। সৈয়দ ইশতিয়াক রেজা কি যোগ করবেন? কালকেই চাইছেন এরকম একটি উদ্যোগ। আমরা অতি সত্বর তার মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই। এবং আমি তো মনে করি এখানে 3টা মামলা হওয়া উচিত। একটা মামলা প্রথম আলো কর্তৃপক্ষ করবে তার সাংবাদিকের সাথে অসদাচরণের জন্য, একটা করবে তার পরিবার, এবং আমি দেশের সর্বোচ্চ আদালতের কাছে একটি সুমোটো রুল চাই, যে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা আজকে তারা রাষ্ট্রের চাকর হয়ে কি করে রাষ্ট্রের মালিকের, অর্থাৎ রাষ্ট্রের মালিকের গলায় চেপে ধরলো। আমি মনে করি সুপ্রিম কোর্ট এখানে এগিয়ে আসা উচিত। এই ঘটনাটাকে খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু আমি আবারও বলবো, রোজিনার গলায় যে হাত, এটি কিন্তু জনগণের গলায় লুটপাটকারীদের হাত। সুতরাং সেই হাত কিভাবে দেখবে সুপ্রিম কোর্ট, আমরা সেটা জানতে চাই। একদম। এবং এই ঘটনা থেকে আরো অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্টের ক্লু তো আমরা পেলাম। কি বলেন মাসুদ কামাল? দেখেন, আলোচনা তো শেষ পর্যায়ে আমি খালি এটুকু বলি, যে ঘটনা ঘটেছে এটা যে এভাবে ঘটবে, এটা কিন্তু যারা ঘটিয়েছে তারা জানতো। এর যে এই প্রতিক্রিয়া হবে তারা তাও জানতো। যে মামলাটা হয়েছে, রোজিনা কিন্তু মুক্তি পেয়ে যাবে আমি মনে করি, যদি আইন কিছুমাত্র বুঝি এবং দুইজন আইনজীবীর সঙ্গে আলাপ করেছি, তারা মুক্তি পেয়ে যাবে, এটাও তারা জানতো। তাহলে তাদের, তবুও বলবো যে তাদেরই কিন্তু জয় হয়েছে। কি করে জয় হয়েছে? তারা বলবে 2 দিন তো জেল খাটিয়ে দিল, আজকে সকালে দেখেন রিমান্ডের আবেদন করেছে। আরে ভাই, রিমান্ডের আবেদন করেছে,
একজন লোকের আসামি, 1 নম্বর আসামি আত্মহত্যার ঘটনায়, আত্মহত্যা প্ররোচনাকারী, তার এবং তো পুলিশ তার জবানবন্দিও নিতে পারে না, ধরা তো দূরের কথা, রিমান্ড তো চাওয়াই যায় না। আর এখানে একজন সাংবাদিকের রিমান্ড চায়। তো এই রিমান্ড আবেদনটা কি কারণে হয়েছে? এটা হয়েছে এই কারণে যাতে নাকি জামিনের শুনানিটা না হয়। জামিনের শুনানির জন্য 2 দিন পরে একটা ডেট দিল, তার মানে এই 2 দিন তুমি জেল খাইতে আসো। পুরো জিনিসটাই কিন্তু প্রি প্ল্যান্ড। শুনেন, বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, সাধারণ মানুষ, এটা পাবলিকের পারসেপশন, তারা মনে করে এই সরকারকে চালায় আমলারা এবং এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে আমলারা। আরো পিছিয়ে বলে এই সরকারকে ক্ষমতায় এনেছে আমলারা। এই যে কথাটা, এই কথাটা সঠিক কি বেঠিক এটা প্রমাণের এখন সময় এসেছে। কখনো কখনো তো মানে এই পারসেপশনটা তো আছে, তার সাথে আমলারা কখনো কখনো মনে হয় আমলারা খুব বুদ্ধিমান, চতুর, আবার কখনো কখনো তো মনে হয় যে কি এই কাজ, যেই কাজটি করলো একটা নাটক সাজিয়ে, সেই কাজটি কি খুব কি ওরা চালাক, যে চালাকি আসলে চালাক না হলে আমার সাংবাদিককে 2 দিন জেলে রাখলো কি করে? ওরা তো প্ল্যান করে রেখেছে। তো আমার কথা হলো কি, এই জিনিসটা এখন প্রমাণের সময় এসেছে যে এই যে সাধারণ মানুষের পারসেপশনটা, এটা কি সঠিক কি বেঠিক, প্রমাণ কাকে করতে হবে? সরকারকে করতে হবে। কারণ যদি লোকে বলে যে আমলাতন্ত্রই সরকারকে পরিচালনা করে, সেটা সরকারের জন্য সম্মানজনক হয় না। সরকারকে প্রমাণ করতে হবে যে এই পারসেপশনটা ঠিক না। সরকারের একজন প্রতিনিধি হিসাবে প্রথম দফায় আমাদের স্বাস্থ্যমন্ত্রী তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। এখন আমি দেখি সরকার স্বাস্থ্যমন্ত্রী উপরতম মন্ত্রী আছেন, আমরা যার দিকে সবসময় তাকিয়ে থাকি, দেখি উনি কি করেন। ওনার কাছ থেকে আমরা দেখতে চাই যে পাবলিক এই পারসেপশনটা আসলে সঠিক কি বেঠিক। আরেকটা কথা বলি, যে কথাটা কি আমাদের এই সুইটি বললেন, আমি খুব সিরিয়াসলি এটা মনে করি। আমি এই পুরো ঘটনায় রোজিনা যে ভবনে চাকরি করেন, প্রথম আলোর আচরণকে আমার কাছে দ্বিধান্বিত মনে হয়েছে। ঘটনা ঘটেছে কখন, ওনারা নড়াচড়া করেছেন কখন? যখন নিজের ভবনই তাকে সেই ইটা দেয় না, সাপোর্টটা দেয় না, অথবা সাপোর্ট দেয় এটা দৃশ্যমান না হয়, তখন অন্যরা কি করে করবে? আমরা কিন্তু বারবার তাকাচ্ছি, কালকে সারাটা বিকাল আমরা কিন্তু বারবার তাকাচ্ছি, একটু পরে প্রথম অনলাইনে যাচ্ছি, ওরা কি বলে? নিউজটা আপ করার সময় আমাদের প্রত্যেকটা নিউজ রুমে আমাদের নিউজ ম্যানেজারদের কিন্তু এই অবস্থা ছিল যে আমরা আসলে কোন ভাবে দিব, কিভাবে নিউজটা দিব। এত ব্যবসায়ী হলে ভালো না রে ভাই। আপনি বড় পত্রিকা বলে করছেন, আপনি অতি ব্যবসায়িক আচরণ কালকে করেছেন। কালকে আপনি চিন্তা করেছেন এই রিপোর্ট দিলে আমার উপর কেউ আবার ক্ষিপ্ত হয় কিনা, আপনি কালকে অনেক চিন্তা করেছেন। আপনি চিন্তার ক্ষমতা বেশি, এটাকে আমি অনার করি, কিন্তু এই চিন্তার ক্ষমতাটা মানবিক ছিল না। কালকে আপনি মানবিক আচরণ করতে পারেননি, এটা ভেরি আনফরচুনেট। এবং আপনারা তো সাংবাদিকদের কোনো অধিকারের সঙ্গে, কোনো আন্দোলনের সঙ্গে আপনারা কারো কোনো ইস্যুর জন্য আপনারা পারলে একজন সাংবাদিককে ডিফেম করার জন্য বেশ হাত পা ছুঁড়ে মাঠে নামেন, ঠিক না? এগুলো সবার সঙ্গে থাকেন, একা থাকলে বিচ্ছিন্ন হয়ে যাবেন। প্রথম হলো যদি এই কথাটা মাথায় রাখেন, তাহলে আমি মনে করব টোটাল আমাদের এই কমিউনিটির জন্য ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ। হেনস্থার সাংবাদিকতা, আসলে আমাদের এই আওয়াজটা যত জোরে এবং শক্তভাবে হবে, সাংবাদিকতা, সংবাদপত্র, সংবাদ মাধ্যম এবং সাংবাদিক হেনস্থা থেকে অনেকটাই রেহাই পাবে। আমাদের এই জোরে চিৎকার, জোরে আওয়াজ জারি থাকুক। ভালো থাকবেন সবাই।